আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই ভালো ও সুস্থ আছি। আজকে আমরা এমসিকিউ ম্যাজিস্ট্রি কোর্সে পরিপাক এবং শোষণ নামক অধ্যায়টা পড়ব। এই অধ্যায়টা আমাদের এইচএসসির জন্য এবং যে অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। সো এই চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের এমসিকিউ আমাদের পরীক্ষার মধ্যে আসবে। সো সেই এমসিকিউ গুলাতে আমরা যেন ভালো করতে পারি সেই টার্গেট রেখে আজকের ক্লাসটা আমরা সাজিয়েছি। সো ক্লাসটা A to Z দেখবে, ক্লাসটা মাঝে স্কিপ করবে না। শুধু স্লাইড দেখে কিন্তু বেটার আউটপুট পাওয়া যায় না। কারণ যদি আগে পড়া না থাকে তাহলে এই অধ্যায়টা অবশ্যই বিস্তারিত ক্লাস দেখলে তোমার বেশি উপকার হবে। তাহলে চলো আমরা যে এমসিকিউর ভেতর ঢুকে যাই। আমাদের প্রথম যে প্রশ্নটা আছে, প্রথম প্রশ্নটা কি? প্রথম প্রশ্নটা যে আমাদের নিচের কোন এনজাইমটি অ্যামাইলোলাইটিক। দেখো আমাদের এনজাইম তিন টাইপের এনজাইম আমরা পরিপাকের ক্ষেত্রে দেখতে পাবো। তিন টাইপের আমরা পরিপাকের মধ্যে তিন টাইপের জিনিস দেখতে পাবো। ধরো আমাদের শর্করা। এই শর্করা বা ইংরেজিতে দেখে কি বলি? ইংরেজিতে দেখে বলি কার্বোহাইড্রেট। শর্করা বা ইংরেজিতে দেখে কি বলি? শর্করা বা ইংরেজিতে দেখে বলি কার্বোহাইড্রেট। শর্করা বা ইংরেজিতে দেখে কি বলি? শর্করা বা ইংরেজিতে দেখে বলি আমরা কার্বোহাইড্রেট। শর্করা বা ইংরেজিতে কি বলি? ইংরেজিতে বলি কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেটটা আমাদের যে ভাঙতে যে এনজাইম লাগে সেই এনজাইমের নাম অ্যামাইলোলাইটিক এনজাইম। কারণ কার্বোহাইড্রেটের মধ্যে আমাদের অ্যামাইলোজ নামক একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান থাকে। অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন, সেখান থেকে যদি কমন নেই তাহলে কি আসবে? অ্যামাইলোলাইটিক এনজাইম আসবে। এখানে আমাদের এই যে এনজাইমটা ব্যবহার অ্যামাইলোলাইটিক এনজাইম। অ্যামাইলোলাইটিক এনজাইম, এই অ্যামাইলোলাইটিক এনজাইম দিয়ে ভাঙলে আলটিমেটলি পাবো আমরা গ্লুকোজ। তো আমাদের এই শর্করার মধ্যে কারা কারা আসে? শর্করার মধ্যে আসে আমাদের ভাত, তারপর যে চাল, এই যে আমরা মুড়ি, মাত্র আমি মুড়ি মাখা খাইলাম, মুড়ি, তারপর যে আমাদের চিনি। এরা যে আমাদের কোথায় আসে? যে শর্করা, আলু, এরা আমাদের কার্বোহাইড্রেটের মধ্যে আসে। প্রোটিন যে আছে আমাদের, প্রোটিন বা প্রোটিনের বাংলা, প্রোটিন তো ইংলিশে প্রোটিন বলা হয়, বাংলায় কিন্তু একে বলি আমরা আমিষ। প্রোটিন বা আমিষ, এই প্রোটিন বা আমিষ ভাঙতে যে এনজাইম লাগে তার নাম কি? প্রোটিওলাইটিক এনজাইম। তার নাম প্রোটিওলাইটিক এনজাইম। ভেঙে আলটিমেটলি আমরা কি পাবো? অ্যামিনো অ্যাসিড পাবো। ভেঙে আলটিমেটলি কি পাবো? ভেঙে আলটিমেটলি পাবো অ্যামিনো অ্যাসিড। ভেঙে আলটিমেটলি কি পাবো? অ্যামিনো অ্যাসিড পাবো। সো এই যে আমাদের প্রোটিন বা আমিষ যে আছে, ভেঙে যে আমরা অ্যামিনো অ্যাসিড পাচ্ছি, এই প্রোটিন বা আমিষের মধ্যে আমরা কি কি পাবো? যে আমাদের ডাল পাবো, ডাল পাবো, ডাল পাবো, মাছ পাবো, ডাল। তাহলে আমরা কি পাবো? আমরা পাবো ডাল পাবো, ডাল পাবো, তারপর মাছ পাবো, মাংস পাবো। ডাল, মাছ, মাংস, ডাল, মাছ, মাংস। তো দুধ, এরা আমাদের প্রোটিন হিসেবে কাজ করে। নেক্সট আসা যাক আমাদের চর্বি। চর্বি যে আমাদের চর্বি বা ইংরেজিতে বলা হয় লিপিড। এটা ভাঙতে যে এনজাইম লাগবে সেই এনজাইমের নাম লাইপোলাইটিক এনজাইম। এই লাইপোলাইটিক এনজাইম ভেঙে আমাদের তৈরি হবে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। কি তৈরি হবে? ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল, 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 ফ্যাটি অ্যাসিড প্লাস কি আমাদের গ্লিসারল যে আমরা দেখতে পাচ্ছি। এই চর্বি বা লিপিডের মধ্যে কারা কারা পড়ে? ডালডা পড়ে, ঘি, তারপর যে বাটার, বাটার, এরা পরে ওকে। আসো এখন দেখো আমাদের এখানে প্রশ্ন বলছে কোনটা অ্যামাইলোলাইটিক এনজাইম, মানে কোন এনজাইমটা শর্করা ভাঙবে। সো শর্করা ভাঙবে নামগুলো দেখে আমরা বোঝার চেষ্টা করবো। পেপটাইডেজ নাম দেখেই বোঝা যাচ্ছে সে প্রোটিন ভাঙে। পেপটাইডেজ নাম দেখেই বোঝা যাচ্ছে সে পেপটাইডেজ নাম আছে যেহেতু প্রোটিন ভাঙবে। তারপর লাইপেজ নাম দেখেই বোঝা যাচ্ছে সে লিপিড ভাঙবে, লিপিড ভাঙবে। এখন আছে মল্টেজ আছে আর ট্রিপসিন আছে। ট্রিপসিন, কাইমোট্রিপসিন যারা আছে, ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন এর আমিষ বিশ্লেষী। মল্টেজটাই যে আমাদের অ্যান্সার। মল্টেজটা কি আমাদের অ্যান্সার? মল্টেজটা আমাদের অ্যান্সার। আর ট্রিপসিন, এটাও যে প্রোটিন বা আমিষ ভাঙে, আমিষ ভাঙে। সো প্রোটিন এবং আমিষের কথার মধ্যে খুব কনফিউজড হয়ে যাও তোমরা। মনে রাখবে এটা কনফিউজড হওয়া যাবে না। প্রোটিন আর আমিষ দুইটা সেমই কথা। ছোটবেলায় যেমন ভারত আর ইন্ডিয়া চিন্তা করতে হয় দুইটা ভিন্ন দেশ নাকি। তারপর সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, বা ওইটাকে লেখা হইতো RSA, আগের ক্রিকেট খেলা RSA, রিপাবলিক অফ সাউথ আফ্রিকা। তো আমরা RSA, এটা কি, কোন দল? এটা আসলে দক্ষিণ আফ্রিকায় ছিল। তো এখন আমাদের এই মল্টেজটা কি করে? আমাদের দেখো একটা শর্করা, এই শর্করাকে আমাদের শর্করা বা যেটা আমাদের শর্করার মূল রূপটা স্টার্চ। স্টার্চটাকে অ্যামাইলেজ ভেঙে, অ্যামাইলেজ ভেঙে কনভার্ট করে মল্টোজে। অ্যামাইলেজ ভেঙে কনভার্ট করে কিসে? অ্যামাইলেজ ভেঙে কনভার্ট করেছে মল্টোজে। এই মল্টোজটা আমাদের মল্টেজ দিয়ে ভেঙে, মল্টেজ দিয়ে ভেঙে কিসে কনভার্ট হয়?
মল্টেজ দিয়ে ভেঙে কনভার্ট হয় গ্লুকোজে, মল্টেজ দিয়ে ভেঙে কিসে কনভার্ট হয়, মল্টেজ দিয়ে ভেঙে কনভার্ট হয় গ্লুকোজে। শর্করা বা স্টার্চ যে আছে, শর্করা বা স্টার্চ এটা কি দিয়ে ভাঙে, অ্যামাইলেজ দিয়ে ভাঙে, অ্যামাইলেজ দিয়ে ভাঙে মল্টোজ, মল্টোজটা মল্টেজ দিয়ে ভেঙে গ্লুকোজে কনভার্ট হয়। ক্লিয়ার এতটুকু? এখন আসে যে হচ্ছে যে আমাদের লাইপোলাইটিক এনজাইম কোনটা। লাইপোলাইটিক এনজাইম তো তোমাদের আগেই বুঝাই দিছি, তাইলে অ্যামাইলোজটা শর্করা বিশ্লেষী, আমাদের হচ্ছে এই অ্যামাইলেজটা শর্করা বিশ্লেষী। লাইপোলাইটিক মানে হচ্ছে লিপিড বিশ্লেষী, লাইপোলাইটিক মানে কি, লিপিড বিশ্লেষী। আমাদের কোলাজিনেজ, এই কোলাজিনেজ সবকিছু এনজাইমের নামটা কি, এনজাইম হচ্ছে বিক্রিয়ক প্লাস এজ, যার উপর বিক্রিয়া করে তার নামের সাথে এজ যুক্ত করে এনজাইম নাম হয়। তো এই কোলাজিনেজ আলটিমেটলি কাকে ভাঙে, কোলাজেনেজ হচ্ছে কোলাজেনকে ভাঙে, কোলাজিনেজ কাকে ভাঙে, কোলাজেন ভাঙে, কোলাজিনেজ কি ভাঙে, কোলাজেন ভাঙে। ইলাস্টেজ কি ভাঙে, ইলাস্টিন ভাঙে। এই কোলাজেন এবং ইলাস্টিন, এই কোলাজেন এবং ইলাস্টিন ভাঙে, ইলাস্টিন ভাঙে। এই যে আমাদের কোলাজেন এবং ইলাস্টিন আছে, কোলাজেন এবং ইলাস্টিন আছে, এই যে কোলাজেন এবং ইলাস্টিন আছে, এই কোলাজেন এবং এই যে ইলাস্টিন আছে আমাদের হচ্ছে ভাঙে। এই যে কোলাজেন এবং ইলাস্টিন আছে এরা হচ্ছে আমাদের কি, এরা হচ্ছে প্রোটিন। কোলাজেন এবং ইলাস্টিন ভাঙে, এটা কি আমাদের, এটা হচ্ছে প্রোটিন। লেসিথিনেজ যে আমাদের কথাটা আছে এটাই হবে অ্যান্সার, এটাই হবে কি আমাদের অ্যান্সার। এই লেসিথিনেজ কাকে ভাঙে, লেসিথিন নামক লিপিডকে ভাঙে, লেসিথিন, এই লেসিথিনকে কে ভাঙে, লেসিথিনেজ ভেঙে তৈরি করে হচ্ছে আমাদের লিপিড, ফ্যাটি অ্যাসিড, তারপর হচ্ছে আমাদের গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল প্লাস হচ্ছে যে আমাদের ফসফরিক অ্যাসিড প্লাস হচ্ছে যে আমাদের কি থাকে, কোলিন, প্লাস হচ্ছে কি কোলিন। ওকে, এখন আসা যাক হচ্ছে আমাদের নিচের কোন এনজাইম ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, কোন এনজাইম ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর ধ্বংস করে লাইসোজাইম নামক এনজাইম, লাইসোজাইম নামক এনজাইম হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর ধ্বংস করে। কে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর ধ্বংস করবে, লাইসোজাইম নামক এনজাইম ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর ধ্বংস করবে। এটা হচ্ছে লালারসে থাকে। টায়ালিন এবং মল্টেজ হচ্ছে লালারসের এনজাইম, টায়ালিন এবং মল্টেজ কি, লালারসের এনজাইম। লালারসের মধ্যে এই দুইটা এনজাইম থাকে, লালারসের মধ্যে এই দুইটা এনজাইম থাকে। এই যে টায়ালিন আছে, এই টায়ালিনের ইংরেজি বানানটা হচ্ছে এভাবে, টায়ালিন, এটা ইংরেজি বানান হচ্ছে পিটায়ালিন, বা এটাকে বলা হয় হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ। এটা কি আমাদের স্যালাইভারি অ্যামাইলেজ, এটা কি আমাদের, এটা হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ, টায়ালিন বা পিটায়ালিন, বা এটাকে কি বলি আমরা, স্যালাইভারি অ্যামাইলেজ, টায়ালিন বা পিটায়ালিন, বা এটাকে কি বলি আমরা, স্যালাইভারি অ্যামাইলেজ বলি। এখন হচ্ছে পেপসিন, পেপসিন তো আমাদের প্রোটিন ভাঙে, পেপসিন কি ভাঙে, পেপসিন হচ্ছে আমাদের প্রোটিন ভাঙে, পেপসিন হচ্ছে আমাদের প্রোটিন ভাঙে, পেপসিন হচ্ছে কি ভাঙে, পেপসিন হচ্ছে প্রোটিন ভাঙে, পেপসিন কি ভাঙে, প্রোটিন ভাঙে। এখন আসো নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ। আমাদের অন্ত্র হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়, অন্ত্র বা ইন্টেস্টাইনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, অন্ত্র বা ইন্টেস্টাইনকে দুই ভাগে ভাগ করতে পারি আমরা। একটা হচ্ছে ক্ষুদ্রান্ত, একটা হচ্ছে বৃহদান্ত, ক্ষুদ্রান্ত আরেকটা হচ্ছে বৃহদান্ত, ক্ষুদ্রান্ত আরেকটা হচ্ছে বৃহদান্ত। ক্ষুদ্রান্ত বা এটাকে বলা হয় স্মল ইন্টেস্টাইন, আর বৃহদান্ত মানে লার্জ ইন্টেস্টাইন। ক্ষুদ্রান্তের মধ্যে কি কি অংশ আছে, একটা হচ্ছে ডিউডেনাম, একটা হচ্ছে জেজুনাম, জেজুনাম, আরেকটা হচ্ছে আমাদের ইলিয়াম, ডিউডেনাম, জেজুনাম, আরেকটা কি হচ্ছে আমাদের ইলিয়াম। আর হচ্ছে এখানে দেখো যে বৃহদান্তের মধ্যে আমরা কি কি অংশ পাই, বৃহদান্তের মধ্যে অংশ পাই হচ্ছে সিকাম, একটা হচ্ছে যে আমাদের কোলন, এবং আরেকটা হচ্ছে আমাদের মলাশয়, সিকাম কোলন মলাশয়। এর মধ্যে আমাদের সিকামের সাথে যুক্ত, এর সাথে হচ্ছে যুক্ত থাকে অ্যাপেন্ডিক্স, এর সাথে যুক্ত থাকে কি, এর সাথে যুক্ত থাকে হচ্ছে আমাদের অ্যাপেন্ডিক্স। এই সিকামের সাথে কি যুক্ত আছে, আমাদের অ্যাপেন্ডিক্স যুক্ত, সিকামের সাথে কি যুক্ত, অ্যাপেন্ডিক্স যুক্ত। এই যে আমাদের ডিউডেনাম আছে, এই ডিউডেনামটা কিন্তু ইউ আকৃতির হয়, ডিউডেনাম কি আকৃতির, ডিউডেনামটা ইউ আকৃতির। আমাদের এই কোলনটাও কিন্তু আমাদের কি আকৃতি, ইউ আকৃতি। এখন আমাদের হচ্ছে জানতে চাইছে যে নিচের কোনটা ক্ষুদ্রান্তের অংশ, তাহলে এখান থেকে তুমি বলতে পারতেছো না কোনটা ক্ষুদ্রান্তের অংশ। ক্ষুদ্রান্তের অংশ হচ্ছে এই যে জেজুনাম, এটাই আমাদের ক্ষুদ্রান্তের অংশ, এটাই কি আমাদের ক্ষুদ্রান্তের অংশ। এখানে ফান্ডাম লেখা আছে, এটা বেসিক্যালি ফান্ডাস হবে, ফান্ডাস হবে, ফান্ডাসকে টাইপিং এ ভুল লিখছে,
ফান্ডাস কার অংশ? ফান্ডাস পাকস্থলীর অংশ। ফান্ডাস কার অংশ? পাকস্থলীর অংশ। ফান্ডাস থাকে পাকস্থলীতে, ফান্ডাস থাকে জরায়ুতে। তাহলে ফান্ডাস কার অংশ? ফান্ডাস হচ্ছে পাকস্থলীর অংশ। ফান্ডাস হচ্ছে পাকস্থলীর অংশ। এই চ্যাপ্টার অনুযায়ী হচ্ছে পাকস্থলীর অংশ হচ্ছে ফান্ডাস। এই অধ্যায় অনুযায়ী পাকস্থলীর অংশ কি? এই অধ্যায় অনুযায়ী হচ্ছে পাকস্থলীর অংশ হচ্ছে আমাদের ফান্ডাস। পাকস্থলীর অংশ হচ্ছে ফান্ডাস, ঠিক আছে? পাকস্থলীর অংশ হচ্ছে আমাদের ফান্ডাস। পাকস্থলীর অংশ কি আমাদের? পাকস্থলীর অংশ হচ্ছে ফান্ডাস। পাকস্থলীর অংশ ফান্ডাস। এখন খেয়াল করো সামনের দিকে যদি আমরা যাই, আমাদের হচ্ছে যে দুধ দাঁতে অনুপস্থিত কোনটা? দেখো দাঁত, দাঁত নিয়ে কয়েকটা কথা আছে। দাঁত নিয়ে দাঁতাদাঁতি মনে ফেলো। দাঁত নিয়ে দাঁতাদাঁতি। দাঁত হচ্ছে আমাদের কয়বার ওঠে? দাঁত হচ্ছে দুইবার ওঠে। দাঁত হচ্ছে দুইবার ওঠে। দাঁত হচ্ছে আমাদের দুইবার ওঠে। তাই এই জিনিসটাকে বলা হয় ডাইফায়োডন্ট। ডাইফায়োডন্ট। একটা হচ্ছে আমাদের দুধ দাঁত, একটা হচ্ছে দুধ দাঁত। দুধ দাঁত কয়টা? 20টা। আরেকটা হচ্ছে আমাদের স্থায়ী দাঁত। আরেকটা কি আমাদের? স্থায়ী দাঁত। আরেকটা হচ্ছে স্থায়ী দাঁত। আরেকটা হচ্ছে স্থায়ী দাঁত। স্থায়ী দাঁত। স্থায়ী দাঁত হচ্ছে আমাদের কয়টা? স্থায়ী দাঁত হচ্ছে আমাদের 32টা। 32টা। আচ্ছা, তারপর হচ্ছে দাঁত হচ্ছে আমাদের 4 প্রকার। 4 প্রকার। 4 প্রকার বলে দাঁতকে বলি হচ্ছে যে আমরা হেটারোডন্ট। 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 4 প্রকার কি কি আছে আমাদের? একটা হচ্ছে ইনসিসর। ইনসিসর বা কর্তন দাঁত। ইনসিসর বা কর্তন দাঁত। ইনসিসর বা কর্তন দাঁত। তারপর হচ্ছে ক্যানাইন বা ছেদন দাঁত। ক্যানাইন বা ছেদন দাঁত। ইনসিসর বা কর্তন দাঁত, ক্যানাইন বা ছেদন দাঁত। প্রিমোলার। প্রিমোলার। প্রিমোলার বা প্রিমোলার বা হচ্ছে যে আমাদের অগ্রপেশন দাঁত। প্রিমোলার বা অগ্রপেশন দাঁত। প্রিমোলার বা অগ্রপেশন দাঁত। তারপর হচ্ছে যে আমাদের মোলার বা পেশন দাঁত। মোলার বা পেশন দাঁত। মোলার বা পেশন দাঁত। তাহলে আমাদের এই 4 প্রকার দাঁত কিন্তু রয়েছে। কয় প্রকার দাঁত? 4 প্রকার দাঁত রয়েছে আমাদের। তারপর হচ্ছে যে আমাদের নেক্সট হচ্ছে আমাদের দাঁত, আমাদের হচ্ছে যে চোয়ালের দাঁত। চোয়ালের অ্যালভিওলাসে শক্ত করে গেঁথে থাকে। চোয়ালের অ্যালভিওলাসে শক্ত করে গেঁথে থাকে। শক্ত করে গেঁথে থাকে। শক্ত করে গেঁথে থাকে। চোয়ালের অ্যালভিওলাসে শক্ত করে গেঁথে থাকে। এটাকে কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে থিকোডন্ট বলা হয়। এটাকে কি বলা হয়? থিকোডন্ট বলে। এখন খেয়াল করো এই যে আমাদের হচ্ছে দাঁতগুলা, দাঁতের বেসিক্যালি হচ্ছে যে আমাদের দাঁতের 2টা মাড়ি। একটা হচ্ছে উপরের মাড়ি, উপরের মাড়ি, আর একটা হচ্ছে নিচের মাড়ি। উপর আর নিচের মাড়ি। উপরের মাড়ি আর নিচের মাড়ি। সো উপরের চোয়াল, নিচের চোয়াল। উপরের চোয়াল হচ্ছে ম্যাক্সিলা দিয়ে তৈরি, নিচের চোয়াল ম্যান্ডিবল দিয়ে তৈরি। ম্যাক্সিলা 2টা। ম্যাক্সিলা কয়টা? 2টা। আর ম্যান্ডিবল কয়টা? ম্যান্ডিবল হচ্ছে যে আমাদের একটাই, বাট এর মধ্যেও 2টা ভাগ আছে। তো আলটিমেটলি হচ্ছে যে আমরা এই জায়গাটাকে, এই যে আমাদের হচ্ছে যে দাঁতের যে হিসাবটা আছে, দাঁতের এই হিসাবটাকে হচ্ছে যে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? 4টা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে ভাগ করতে পারি? 4টা ভাগে ভাগ করতে পারি। 1 2 3 4। 4টা ভাগে ভাগ করতে পারি আমরা। এখানে হচ্ছে 1, এটা হচ্ছে যে 2, এটা হচ্ছে 3 4। তাহলে দাঁতকে কয়টা ভাগে ভাগ করতে পারি? 4টা। এখন আমার যদি দাঁত থাকে 32টা, তাহলে 4 ভাগে কয়টা করে দাঁত থাকবে? 8টা করে দাঁত থাকবে। সো এই যে 32টা দাঁতকে আমরা 8টা দাঁতের মধ্যে কনভার্ট করে শিখবো, এইটাকে বলে দন্ত সংকেত। এই দন্ত সংকেতে প্রতি পাশে থাকে হচ্ছে 2টা ইনসিসর, একটা ক্যানাইন, 2টা প্রিমোলার আর 3টা মোলার। তাহলে হচ্ছে I2C1P2 M3, I2C1P2 M3, I2C1P2 M3, I2C1P2 M3। এটা হচ্ছে দন্ত সংকেত স্থায়ী দাঁতের ক্ষেত্রে। বাট দুধ দাঁতের ক্ষেত্রে দন্ত সংকেতটা একটু ভিন্ন হবে, কারণ দুধ দাঁতে তো কিছু ডিফারেন্স থাকবে। I2 থাকবে, C1 থাকবে, P একটাও থাকবে না, M 2টা থাকবে। M কয়টা থাকবে? M 2টা থাকবে। কারণ M3 এই মোলার দাঁত হচ্ছে যে আমাদের 3টা করে থাকে। ফার্স্ট মোলার দাঁত, সেকেন্ড মোলার দাঁত, থার্ড মোলার দাঁত প্রতি পাশে। এই থার্ড মোলার দাঁতকে বলা হয় উইজডম টিথ। থার্ড মোলার দাঁতকে কি বলা হয়? উইজডম টিথ। থার্ড মোলার দাঁতকে কি বলি আমরা? থার্ড মোলার দাঁতকে বলি আমরা উইজডম টিথ বলি। থার্ড মোলার দাঁতকে কি বলি আমরা? উইজডম টিথ বলি, ঠিক আছে? তো এই উইজডম টিথ বা আক্কেল দাঁতটা বেসিক্যালি 18 বছরের পরে ওঠে। তো দুধ দাঁতের 20টা দাঁতের মধ্যে উইজডম টিথ বা আক্কেল দাঁত থাকবে না। এখন খেয়াল করে দেখো তাহলে দুধ দাঁতে কোনটা অনুপস্থিত? দুধ দাঁতে কোনটা অনুপস্থিত? এই প্রিমোলারের ধারে কাছেও প্রিমোলার একদম 0, P0 দেখতে পেলাম আমরা দুধ দাঁতে। কোন এনজাইম লালা গ্রন্থিতে পাওয়া যায়? লালা গ্রন্থিতে টম পাওয়া যায়, টায়ালিন এবং মল্টেজ। আমরা পড়ে আসছি টায়ালিন। এর আরেকটা নাম হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ। টায়ালিনের আরেকটা নাম কি? স্যালাইভারি অ্যামাইলেজ। এরপর আসে দেখ হচ্ছে কোনটি আমিষ পরিপাককারী এনজাইম। কে আমিষ পরিপাক করবে? কোনটা আমিষ পরিপাককারী এনজাইম? কোনটা আমিষ পরিপাক করবে? লাইপেজ তো লিপিড বিশ্লেষী এনজাইম। এখানে হচ্ছে আমাদের মল্টেজ আমাদের শর্করা বিশ্লেষী। আমরা শিখে আসছি
কিছু এমসিকিউ আগে। তাই মল্টেজের মামাতো ভাই আইসোমল্টেজ সেও স্বর্গীয় বিশ্লেষ্য হবে। ল্যাকটেজ যে আছে এই ল্যাকটেজটা কি করবে, এই ল্যাকটেজটা হচ্ছে দুধের চিনি, দুধের চিনি, দুধের চিনি, দুধের মাসি শুনছি, এখন শুনো দুধের চিনি। দুধের চিনি হচ্ছে আমাদের ল্যাকটোজ, দুধের চিনি কি আমাদের, দুধের চিনি হচ্ছে ল্যাকটোজ। এই ল্যাকটোজটাকে ভাঙে হচ্ছে কি ল্যাকটেজ, ল্যাকটোজটাকে ভাঙে হচ্ছে ল্যাকটেজ, ভেঙে হচ্ছে গ্লুকোজ আর হচ্ছে গ্যালাক্টোজ তৈরি করে, গ্লুকোজ আর গ্যালাক্টোজ তৈরি করে, গ্লুকোজ আর গ্যালাক্টোজ তৈরি করে, গ্লুকোজ আর গ্যালাক্টোজ তৈরি করে। এই যে আমাদের হচ্ছে রেনিন, এই রেনিনটা হচ্ছে অ্যান্সার, রেনিনটাই হচ্ছে অ্যান্সার, রেনিনটাই হচ্ছে অ্যান্সার। কারণ কি, কারণ হচ্ছে আমাদের দুধে, দুধের প্রোটিন, দুধের প্রোটিন হচ্ছে আমাদের কি, দুধের প্রোটিন হচ্ছে আমাদের কেসিন, দুধের প্রোটিন হচ্ছে কি কেসিন। এই যে দুধের প্রোটিন কেসিন তার উপর কাজ করে হচ্ছে এই রেনিন, দুইটা এন যুক্ত রেনিন, আর ই ডাবল এন আই এন, রেনিন। এটাকে কিসে কনভার্ট করে, প্যারা কেসিনে কনভার্ট করে। তারপর হচ্ছে এই প্যারাকেসিনের উপর কাজ করবে হচ্ছে পেপসিন এবং কনভার্ট করবে জিনিসটাকে হচ্ছে পেপটনে কনভার্ট করবে, পেপটন, পেপটনে কনভার্ট করে। তাহলে হচ্ছে দুধের উপর যেহেতু ক্রিয়া করে, দুধের আমিষের উপর কেসিনের উপর ক্রিয়া করে, তাই তাকে বলবো হচ্ছে আমরা রেনিন। আসো সামনের দিকে যাই। পাকস্থলী HCl নিঃসরণ করে কোন হরমোন? পাকস্থলীর উপর গ্যাস্ট্রিন নামক হরমোন ক্রিয়া করে পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্ল্যান্ডগুলার যে এনজাইম সেগুলা ক্ষরণে সাহায্য করে। তো আমাদের এটা উত্তর হবে গ্যাস্ট্রিন। কারণ কি, গ্যাস্ট্রিন হরমোন, গ্যাস্ট্রিন হরমোন, গ্যাস্ট্রিন হরমোন আমাদের হচ্ছে কি করবে, গ্যাস্ট্রিন হরমোন গ্যাস্ট্রিক গ্ল্যান্ডকে উদ্দীপ্ত করে, গ্যাস্ট্রিন হরমোন আমাদের হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডকে উদ্দীপ্ত করে, গ্যাস্ট্রিক যে গ্ল্যান্ড আছে সেই গ্ল্যান্ডকে কি করবে, সে উদ্দীপনা দিবে। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড এই তাড়াতাড়ি কাজ কর, তাড়াতাড়ি এনজাইম গ্রহণ কর, তুই তোর কাজ কর, তুই ডিস্টার্ব করিস না, এভাবে বলবে। আসো ল্যাকটোজ, ল্যাকটেজ এনজাইম কোন খাবার পরিপাকের সাথে জড়িত? আমরা দেখে আসলাম ল্যাকটোজটা হচ্ছে দুধের যে চিনি, ল্যাকটোজ সেটা বিশ্লেষণের সাথে জড়িত। দেখো বাচ্চাদের যে হচ্ছে ফর্মুলা মিল্ক খাওয়ানো হয় সেগুলোর নাম কি, ল্যাকটোজেন, তাই না, ল্যাকটোজেন। এই ল্যাকটোজের নামটা কোথা থেকে আসছে, ল্যাকটেজ থেকেই আসছে। আসো সুক্রেজ এনজাইম সুক্রোজকে ভেঙে কি তৈরি করে? এই যে সুক্রেজ এনজাইম আছে, সুক্রেজ এনজাইম, সুক্রেজ এনজাইম, এই সুক্রেজ এনজাইম সুক্রোজকে ভেঙে কিসে কনভার্ট করে, গ্লুকোজ আর ফ্রুক্টোজে কনভার্ট করে। আমরা এই জিনিস বারবার বারবার পড়ে আসছি কোষরসায়ন চ্যাপ্টার, কোষরসায়ন এমসিকিউর মধ্যে, যে সুক্রোজ ভেঙে গ্লুকোজ আর ফ্রুক্টোজ তৈরি হয়, আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি ফ্রুক্টোজ। আরো স্পেসিফিক্যালি যদি বলে দিই সুক্রোজ, এই সুক্রোজকে ভাঙে কে, সুক্রেজ ভেঙে কিসে কনভার্ট করবে, আলফা ডি গ্লুকোজ প্লাস হচ্ছে বিটা ডি ফ্রুক্টোজ, বিটা ডি ফ্রুক্টোজ, আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি ফ্রুক্টোজে কনভার্ট করে। এবার আসো ফসফোলিপিড, এই যে আমাদের ফসফোলিপিড আছে এটাকে কি, এটাকে বলি ফসফোলিপিড। এই ফসফোলিপিডটা কে ভাঙে হচ্ছে ফসফোলাইপেজ, ফসফোলিপিডকে ভাঙে ফসফোলাইপেজ, ভেঙে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল আর এতে কনভার্ট করে। এ কি, এ হচ্ছে ফসফরিক অ্যাসিড বা ফসফেট, এ কি, এ হচ্ছে ফসফরিক অ্যাসিড বা ফসফেট, এ কি, এ হচ্ছে ফসফরিক অ্যাসিড বা ফসফেট। তাহলে ফসফোলিপিড এটাকে ভাঙে ফসফোলাইপেজ এনজাইম, ভেঙে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল আর এতে কনভার্ট করে। এরপর সেটা করছে আমাদের দুধের আমিষের নাম কি, অলরেডি পড়ে আসছি যে আমরা দুধের আমিষের নাম কেসিন, দুধের আমিষের নাম কি, দুধের আমিষের নাম হচ্ছে কেসিন, দুধের আমিষের নাম কি, দুধের আমিষের নাম কেসিন। এখন খেয়াল করে দেখো সবচেয়ে বেশি খাদ্যসার শোষণ হয় কোথায়, খাদ্যসার শোষণ হয় কোথায়, আমাদের হচ্ছে খাদ্য পরিপাক হয় কোথায়, কোথায় খাদ্য পরিপাক হয় হচ্ছে আমাদের খাদ্য পরিপাক, খাদ্য পরিপাকের স্থান তিনটা জায়গায় খাদ্য পরিপাক হবে, খাদ্য পরিপাকের স্থান, খাদ্য পরিপাকের স্থান হচ্ছে আমাদের হচ্ছে এক নম্বরে লালা মুখ গহ্বর, এক নম্বরে হচ্ছে আমাদের মুখ গহ্বর, মুখ গহ্বর, দুই নম্বরে হচ্ছে যে আমাদের এক নম্বরে মুখ গহ্বর, দুই নম্বরে হচ্ছে যে আমাদের পাকস্থলী, তিন নম্বরে ক্ষুদ্রান্ত পাকস্থলী, আর হচ্ছে তিন নম্বর হচ্ছে আমাদের ডিউডেনাম, বেসিক্যালি ডিউডেনাম, ডিউডেনাম, ডিউডেনাম। আর খাদ্য শোষণ হয় দুইটা জায়গায়, খাদ্য শোষণ ডিউডেনামে খুব অল্প পরিমাণে হয়, আমাদের হচ্ছে জেজুনাম এবং ইলিয়াম। খাদ্য শোষণের ক্ষেত্রে মূল জায়গা কি, জেজুনাম এবং হচ্ছে ইলিয়াম, জেজুনাম এবং ইলিয়াম। এই জেজুনাম হচ্ছে আমাদের কি মূল স্থান, জেজুনাম কি আমাদের, জেজুনাম হচ্ছে মূল স্থান, জেজুনাম কি আমাদের, জেজুনাম হচ্ছে মূল স্থান, জেজুনাম হচ্ছে কি আমাদের মূল স্থান, জেজুনাম হচ্ছে আমাদের মূল স্থান, জেজুনাম হচ্ছে আমাদের মূল স্থান।
এখন খেয়াল করে দেখো আমাদের হচ্ছে যে মানুষের কয় জোড়া লালা গ্রন্থি আছে। মানুষের কয় জোড়া লালা গ্রন্থি? 3 জোড়া লালা গ্রন্থি আছে। মানুষের কয় জোড়া লালা গ্রন্থি আছে? 3 জোড়া লালা গ্রন্থি আছে। মানুষের 3 জোড়া লালা গ্রন্থি আছে। কি কি লালা গ্রন্থিগুলা? লালা গ্রন্থি, মানুষের লালা গ্রন্থি। গুড বলিং লালা, গুড বলিং। লালা গ্রন্থি, ঠিক আছে। ছোটবেলায় ক্রিকেট খেলা দেখতাম, সেখানে হচ্ছে এরকম চিল্লাইতো মুশফিক, লালা বলতে হচ্ছে ইয়ারে মেবি রাজ্জাক রে বলতো। তো আমাদের লালা গ্রন্থি কি কি আছে আমাদের? একটা হচ্ছে, এক নম্বর হচ্ছে প্যারোটিড গ্রন্থি, এক নম্বর হচ্ছে প্যারোটিড গ্রন্থি, প্যারোটিড গ্রন্থি। তারপর আসে আমাদের সাব ম্যান্ডিবুলার গ্রন্থি, সাব ম্যান্ডিবুলার গ্রন্থি, ম্যান্ডিবুলার গ্রন্থি, প্যারোটিড গ্রন্থি, সাব ম্যান্ডিবুলার গ্রন্থি। আর হচ্ছে আমাদের 3 নম্বরে আসে হচ্ছে সাব লিঙ্গুয়াল গ্রন্থি, লিঙ্গুয়াল গ্রন্থি, সাব লিঙ্গুয়াল গ্রন্থি, ঠিক আছে। এখন আসা যে করছে বহুভুজাকার কোষ কোথায় দেখা যায়? বহুভুজাকার কোষ দেখা যায় হচ্ছে আমাদের যকৃতে। যকৃতে কি দেখা যায়? বহুভুজাকার কোষ বা হেক্সাগোনাল কোষ দেখা যায়, যাদেরকে হেপাটোসাইট বলি। এই বহুভুজাকার কোষ বা আমাদের হচ্ছে হেক্সাগোনাল কোষ, বহুভুজাকার কোষ, এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের হেপাটোসাইট। এটা কি আমাদের? হেপাটোসাইট। এটা কি আমাদের? বহুভুজাকার কোষ। এটা কি আমাদের? হেপাটোসাইট। বহুভুজাকার কোষের নাম কি? হেপাটোসাইট। এখন আসা যাক হচ্ছে আমরা সামনের দিকে যদি যাই, ও দ্য গ্রেট আলফা 7.0 ব্যাচ, এইটার কিন্তু প্রি বুকিং চলছে। 2500+ শিক্ষার্থী কিন্তু প্রি বুকিং দিয়ে দিয়েছে। এইচএসসির ঠিক পরপরই কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্টের জার্নি শুরু হয়ে যাবে। সো ভর্তি হলে এখনই এই মুহূর্তে ভর্তি হওয়াটাই কিন্তু সবচেয়ে উত্তম সিদ্ধান্ত। তো আসো আমরা সামনের দিকে যাই। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির আবরণকারী পর্দার নাম কি? মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? প্রথম কথা, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম হচ্ছে যকৃৎ। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম হচ্ছে যকৃৎ। এই যকৃতের আবরণকারী পর্দার নাম হচ্ছে গ্লিসান ক্যাপসুল। যকৃতের আবরণকারী পর্দার নাম কি? যকৃতের আবরণকারী পর্দার নাম হচ্ছে গ্লিসান ক্যাপসুল। প্লুরা কার আবরণ? প্লুরা হচ্ছে ফুসফুসের আবরণ। প্লুরা কার আবরণ? ফুসফুসের আবরণ। পেরিকার্ডিয়াম কার আবরণ? হৃৎপিণ্ডের আবরণ। হৃৎপিণ্ডের আবরণ। হৃৎপিণ্ডের আবরণ হচ্ছে পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম। যকৃতের সাইনোসয়েড গুলো কোন ধরনের কোষ দিয়ে গঠিত? যকৃতের সাইনোসয়েডের মধ্যে আমাদের হচ্ছে, সাইনোসয়েড মানে কি? যকৃতের সাইনোসয়েড, সাইনোসয়েড মানে হচ্ছে রক্তনালীর গ্যাপ। সাইনোসয়েড মানে কি? সাইনোসয়েড মানে হচ্ছে রক্তনালীর গ্যাপ। সাইনোসয়েড মানে কি? সাইনোসয়েড মানে হচ্ছে রক্তনালীর গ্যাপ। সো আমাদের হচ্ছে যকৃতের সাইনোসয়েড গুলা কোন ধরনের কোষ থাকবে? যকৃতের সাইনোসয়েডের মধ্যে থাকবে কাফ্ফার কোষ। যকৃতের সাইনোসয়েডে কি থাকবে? যকৃতের সাইনোসয়েডে কি থাকবে? কাফ্ফার কোষ থাকবে। তো যকৃতের সাইনোসয়েড গুলো কোন ধরনের কোষ দিয়ে আবৃত থাকে? যকৃতের সাইনোসয়েড গুলো হচ্ছে আমাদের কাফ্ফার কোষ দিয়ে আমাদের আবৃত থাকে, যকৃতের সাইনোসয়েড। তো এই যে আমাদের কাফ্ফার কোষ, এই কাফ্ফার কোষ আমাদের কি? এই কাফ্ফার কোষ হচ্ছে আমাদের কাফ্ফার কোষ, কাফ্ফার কোষ, কাফ্ফার কোষ। কাফ্ফার কোষ হচ্ছে আমাদের লিভার ম্যাক্রোফেজ। কাফ্ফার কোষ আমাদের কি? কাফ্ফার কোষ হচ্ছে আমাদের লিভার ম্যাক্রোফেজ, লিভার ম্যাক্রোফেজ, লিভার ম্যাক্রোফেজ। এই লিভার ম্যাক্রোফেজ হচ্ছে জীবাণু ও আরবিসি ধ্বংস করে। লিভার ম্যাক্রোফেজ হচ্ছে জীবাণু, আরবিসি ইত্যাদি ধ্বংস করে। জীবাণু এবং আরবিসি হচ্ছে ধ্বংস করে, জীবাণু এবং আরবিসি ধ্বংস করে। ওকে, এতটুকু লিখে রাখি। তুমি যে ডেটাবেসটা ব্যবহার করবা সেটাকে বলি আমরা কর্পোরেট ডেটাবেস। কর্পোরেট ডেটাবেস সরকারি প্রতিষ্ঠানগুলোতে কর্পোরেট ডেটাবেসটা ব্যবহার করে। যদি ব্যক্তিগত বিষয় আমাদের জন্য একটা হবে, তাহলে আমাদের সেখানে
ওকে, এবার আসা যাক হচ্ছে আমাদের মানবদেহের প্রধান সঞ্চয় কেন্দ্র কোনটা। আমাদের বডিতে প্রধান সঞ্চয় কেন্দ্র এবং প্রধান বিপাক কেন্দ্র দুইটাই, সঞ্চয় কেন্দ্র প্লাস বিপাক কেন্দ্র, মানবদেহের প্রধান সঞ্চয় কেন্দ্র এবং বিপাক কেন্দ্র দুইটা জায়গায় হচ্ছে প্রধান সঞ্চয় কেন্দ্র ও প্রধান বিপাক কেন্দ্র হচ্ছে আমাদের যকৃৎ। আজান দিচ্ছে, আজান শেষ হোক। Papa Pérez.
ওকে, তাহলে আমাদের নেক্সট প্রশ্নে যদি আমরা যাই, হচ্ছে যকৃতের শর্করা সঞ্চিত রূপ কোনটা? যকৃতের শর্করা সঞ্চিত রূপ কোনটা? আমাদের হচ্ছে এই যে শর্করা যে আছে গ্লুকোজটা যকৃতে কয়েকটা টাইপে ফরমেট হতে পারে। গ্লুকোজ থেকে আমাদের গ্লাইকোজেন তৈরি হতে পারে, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হতে পারে কিসের প্রভাবে? ইনসুলিনের প্রভাবে আমাদের যকৃতে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হতে পারে। এটাকে আমরা কি বলি? আমাদের হচ্ছে এইটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার।
এই যে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন কনভার্ট হয়, এটাকে কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে আমরা গ্লাইকোজেনেসিস। এটাকে কি বলি? গ্লাইকোজেনেসিস। আমরা যে অতিরিক্ত গ্লুকোজ খাই, অতিরিক্ত গ্লুকোজ, এই অতিরিক্ত গ্লুকোজ থেকেও আমাদের ইনসুলিনের প্রভাবে আরো একটা প্রোডাক্ট তৈরি হয়। যে আমরা যে গ্লুকোজ খাই সেই গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হয়, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন কনভার্ট হওয়াকে বলি আমরা গ্লাইকোজেনেসিস। কে সাহায্য করে? ইনসুলিন সাহায্য করে। আর হচ্ছে অতিরিক্ত গ্লুকোজ ইনসুলিনের প্রভাবে কিসে কনভার্ট হয়? অতিরিক্ত গ্লুকোজ ইনসুলিনের প্রভাবে কনভার্ট হয় হচ্ছে যে আমাদের লিপিডে, ট্রাইগ্লিসারাইড। এইটাকে বলি হচ্ছে আমরা লাইপোজেনেসিস। এটাকে কি বলি আমরা? এটাকে বলি লাইপোজেনেসিস। এটাকে কি বলি আমরা? এটাকে বলি লাইপোজেনেসিস। এটাকে কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে লাইপোজেনেসিস। তাহলে গ্লুকোজ ইনসুলিনের প্রভাবে গ্লাইকোজেনে কনভার্ট হয়, এটাকে গ্লাইকোজেনেসিস। অতিরিক্ত গ্লুকোজ ইনসুলিনের দ্বারা ট্রাইগ্লিসারাইডে কনভার্ট হয়, এটাকে কি বলি? লাইপোজেনেসিস বলি আমরা। নেক্সট আমাদের কথা যেটা 3 নাম্বার কথা, যেটা 3rd নাম্বার যে কথাটা, সেটা হচ্ছে যে আমাদের এই গ্লুকোজ, আমাদের নন কার্বোহাইড্রেট উৎস থেকে কিছু গ্লুকোজ তৈরি হয়। আরেকটা কথা জেনে রাখো যে নন কার্বোহাইড্রেট উৎস থেকে আমাদের গ্লুকোজ তৈরি হয়। নন কার্বোহাইড্রেট উৎস থেকে গ্লুকোজ তৈরি হয়। এই যে নন কার্বোহাইড্রেট উৎস থেকে গ্লুকোজ তৈরি হয়, নন কার্বোহাইড্রেট হচ্ছে এই যে ধরো আমাদের হচ্ছে নন কার্বোহাইড্রেট হচ্ছে আমাদের এই অ্যামিনো অ্যাসিড থেকে, অ্যামিনো অ্যাসিড, তারপর হচ্ছে যে ল্যাকটিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, এদের থেকে অ্যামিনো অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড ইত্যাদি থেকে তৈরি হয়। এখন এই নন কার্বোহাইড্রেট উৎস থেকে যদি গ্লুকোজ তৈরি হয়, সেটাকে আমরা বলি হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। এই প্রসিডিউরটাকে বলি হচ্ছে আমরা গ্লুকোনিওজেনেসিস। এর ফলে কি হবে? রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে। এইখানে আমাদের যে এনজাইমটা সাহায্য করবে, এটার নাম হচ্ছে গ্লুকাগন। এখানে যে সাহায্য করবে তাকে কি বলি? গ্লুকাগন সাহায্য করবে। অশর্করা থেকে শর্করা তৈরি, যে দেখো আমরা তাহলে এই প্রশ্নটাই কিন্তু পাইলাম, অশর্করা থেকে শর্করা তৈরি। যে নন কার্বোহাইড্রেট উৎস থেকে আমাদের হচ্ছে গ্লুকোজ তৈরি, এটাকে কি বলবো? গ্লুকোনিওজেনেসিস। যে গ্লুকোজটা নতুন কোনো উৎস থেকে তৈরি হচ্ছে, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, গ্লুকোনিওজেনেসিস। এটা হচ্ছে অ্যান্সার। এবং মনে রাখবা গ্লুকোনিওজেনেসিস ঘটে দুইটা জায়গায়, গ্লুকোনিওজেনেসিস ঘটে দুইটা জায়গায়। আমাদের হচ্ছে যকৃতে কত পার্সেন্ট? যকৃতে 80%। আর হচ্ছে আমাদের বৃক্কে কত পার্সেন্ট? বৃক্কে হচ্ছে 20%। যকৃতে কত পার্সেন্ট? 80%। আর বৃক্কে কত পার্সেন্ট? বৃক্কে হচ্ছে 20%। বৃক্কে কত পার্সেন্ট? বৃক্কে 20%। আচ্ছা, তাহলে হচ্ছে দেখো গ্লুকোনিওজেনেসিস বলছে, গ্লাইকোজেনেসিস আমরা জানি গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি। গ্লুকোজেনেসিস মানে হচ্ছে গ্লুকোজ তৈরি, এরকম কিছু নাই। গ্লাইকোলাইসিস মানে হচ্ছে গ্লুকোজকে ভাঙাকে কি বলি আমরা? গ্লাইকোলাইসিস বলি। রক্তে ট্রাইগ্লিসারাইড বেড়ে গেলে কি হবে? ট্রাইগ্লিসারাইড মানে কি? ট্রাইগ্লিসারাইড মানে হচ্ছে চর্বি। ট্রাইগ্লিসারাইড মানে কি? ট্রাইগ্লিসারাইড মানে হচ্ছে চর্বি। ট্রাইগ্লিসারাইড মানে হচ্ছে কি? ট্রাইগ্লিসারাইড মানে হচ্ছে চর্বি। এই ট্রাইগ্লিসারাইড বেড়ে গেলে হচ্ছে আমাদের স্ট্রোক, হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে। তাহলে এটি স্ট্রোক, এবং হচ্ছে যে আরেকটা কি? হার্ট অ্যাটাক। স্ট্রোক এবং হচ্ছে আরেকটা নাম মনে রাখো, হার্ট অ্যাটাক। হার্টে কি হয়? হার্ট অ্যাটাক হয়। আমাদের পিত্তরস স্খলিত হয় কোন গ্রন্থি থেকে? পিত্তরস তৈরি করে যকৃৎ, জমা থাকে হচ্ছে পিত্তথলিতে। পিত্তরস তৈরি করে কে? পিত্তরস তৈরি করে, দেখো পিত্তরস নিয়ে কিছু কথাবার্তা জেনে নিই, যখন যেটা আসবে জেনে যাব। পিত্তরস তৈরি করে কি? পিত্তরস তৈরি করে হচ্ছে যকৃৎ। আর পিত্তরস হচ্ছে জমা রাখে কে? জমা রাখে হচ্ছে আমাদের পিত্তথলি
বা ইংরেজিতে বলি হচ্ছে যেটাকে আমরা গল ব্লাডার। পিত্তথলি বা ইংরেজিতে যেটাকে কি বলি আমরা গল ব্লাডার। তাহলে উত্তর হচ্ছে যে যকৃৎ, এটা আমরা আগেই অ্যান্সার পেয়ে গেলাম। নেক্সট কথা যেটা হচ্ছে যে আমাদের এই পিত্তরসের দৈনিক ক্ষরণ কত? পিত্তরসের দৈনিক ক্ষরণ হচ্ছে আমাদের 400 থেকে 800 ml। পিত্তরসের দৈনিক ক্ষরণ হচ্ছে আমাদের 400 থেকে 800 ml, 400 থেকে 800 ml, 400 থেকে 800 ml। পিত্তরসের হচ্ছে পিএইচ কত? পিত্তরসের পিএইচ হচ্ছে আমাদের 8.0 থেকে 8.8। পিত্তরসের পিএইচ কত? পিত্তরসের পিএইচ হচ্ছে 8.0 থেকে আমাদের 8.8। পিত্তরসের মধ্যে আমাদের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে আমাদের পিত্তরঞ্জক, একটা হচ্ছে পিত্তরঞ্জক, একটা হচ্ছে পিত্তরঞ্জক, আর একটা হচ্ছে আমাদের আমাদের লবণ। পিত্তরঞ্জক, পিত্ত লবণ। পিত্তরঞ্জক হচ্ছে আমাদের বিলিরুবিন, পিত্তরঞ্জক হচ্ছে বিলিরুবিন, বিলিরুবিন অ্যান্ড হচ্ছে আমাদের বিলিভার্ডিন, বিলিরুবিন ও বিলিভার্ডিন। পিত্ত হচ্ছে বিলিরুবিন ও বিলিভার্ডিন। তো পিত্তরঞ্জক হচ্ছে বিলিরুবিন এবং বিলিভার্ডিন। আর পিত্ত লবণ হচ্ছে আমাদের সোডিয়াম টরোকোলেট, সোডিয়াম টরোকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম টরোকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট। এরা হচ্ছে যে আছে আমাদের একই সাথে হচ্ছে যে পটাশিয়াম গ্লাইকোকোলেট, পটাশিয়াম টরোকোলেট। এরা হচ্ছে যে আমাদের কি পিত্ত লবণ হিসেবে কাজ করে, পিত্ত লবণ হিসেবে কাজ করে। এখন হচ্ছে আসো যে রক্তরসে আইলেটস অফ ল্যাঙ্গারেন্স কোন ধরনের কোষ সবচেয়ে বেশি থাকে? রক্তের আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের সবচেয়ে বেশি থাকে কোন কোষ? বিটা কোষ। সবচেয়ে বেশি থাকে কোন কোষ? বিটা কোষ। আলফা কোষ কি ক্ষরণ করে? আলফা কোষ হচ্ছে গ্লুকাগন ক্ষরণ করে, গ্লুকাগন। আলফা কোষ হচ্ছে গ্লুকাগন ক্ষরণ করে, যেটা হচ্ছে রক্তে গ্লুকোজ বাড়ায়। গ্লুকাগনের কাজ কি? রক্তে গ্লুকোজ বাড়ায়, রক্তে গ্লুকোজ বাড়ায়। গ্লুকাগন হচ্ছে রক্তে গ্লুকোজ বাড়ায়। আমাদের হচ্ছে যে বিটা কোষ আছে, বিটা কোষের নাম কি? বিটা কোষ কি ক্ষরণ করে? ইনসুলিন। ইনসুলিন হচ্ছে যে আমাদের রক্তে গ্লুকোজ কমায়, রক্তে গ্লুকোজ কমায়, রক্তে গ্লুকোজ কমায়, রক্তে গ্লুকোজ কমায়। ডেল্টা কোষ কি ক্ষরণ করে? ডেল্টা কোষ ক্ষরণ করে হচ্ছে সোমাটোস্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিন। এই সোমাটোস্ট্যাটিন হচ্ছে আমাদের কি কাজ করে? আলফা ও বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ, আলফা ও বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ। আলফা ও বিটা কোষের হচ্ছে আমাদের ক্ষরণ নিয়ন্ত্রণ, আলফা ও বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। আমাদের হচ্ছে যে এই পিপি কোষ যে আছে, পিপি কোষ এটা প্যানক্রিয়াটিক পলিপেপটাইড ক্ষরণ করে। পিপি কোষ বা এরা হচ্ছে আমাদের প্যানক্রিয়াটিক পলিপেপটাইড ক্ষরণ করে, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড ক্ষরণ করে, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড ক্ষরণ, পলিপেপটাইড ক্ষরণ, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড ক্ষরণ। এরা যে কাজটা করে আমাদের প্যানক্রিয়াটিক পলিপেপটাইড ক্ষরণ করে, এদের যে কাজটা সেই কাজটা হচ্ছে যে এরা আমাদের পিপি কোষ যে আছে এরা ক্ষুধা হ্রাস করে। এরা হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, এরা ক্ষুধা হ্রাস করে, ক্ষুধা হ্রাস করে। এবার আসে যা হচ্ছে মিশ্র গ্রন্থি থেকে কোনটা ক্ষরিত হয়? মিশ্র গ্রন্থি হচ্ছে আমাদের তিনটা। মিশ্র গ্রন্থি কয়টা? মিশ্র গ্রন্থি হচ্ছে আমাদের নামের শেষে যদি শয় থাকে, কারণ নামের শেষে কি থাকে? শয়। শয় থাকলে সে মিশ্র গ্রন্থি হওয়ার দিকে আগায় যাবে, কারণ নামের শেষে কি থাকে? শয় থাকলে সে মিশ্র গ্রন্থি হওয়ার দিকে আগায় যাবে। তো শয় আছে কার কার নামের মধ্যে? আমাদের শুক্রাশয়, ডিম্বাশয়, অগ্রাশয়। তাহলে হচ্ছে শুক্রাশয়, তারপর হচ্ছে ডিম্বাশয় এবং হচ্ছে অগ্রাশয়। শুক্রাশয়, ডিম্বাশয় আর হচ্ছে আমাদের অগ্নাশয়। তো আমাদের জন্য এখানে ইম্পর্টেন্ট কি? আমরা পরিপাক শোষণ চ্যাপ্টার পড়তেছি, এই অগ্নাশয় বা প্যানক্রিয়াসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। প্যানক্রিয়াস, অগ্নাশয় বা এটাকে কি বলবো? অগ্নাশয় বা এটাকে বলি হচ্ছে প্যানক্রিয়াসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই যে অগ্নাশয় বা প্যানক্রিয়াসটা ইম্পর্টেন্ট। গ্যাস্ট্রিনটা তো আমাদের ক্ষরিত হয় হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বা পাকস্থলী থেকে। সোমাটোস্ট্যাটিনটা ক্ষরিত হয় আমাদের ডিউডেনাম থেকে। আমাদের হচ্ছে যে থাইরক্সিন ক্ষরিত হবে হচ্ছে যে আমাদের থাইরক্সিন থাইরয়েড গ্রন্থি থেকে। কোথা থেকে? থাইরয়েড গ্রন্থি থেকে। এখন এই তিনটা শয় ছাড়া এই শয়ের সাথে যুক্ত হবে যকৃৎ। যকৃৎ কি একটা? যকৃৎ একটা মিশ্র গ্রন্থি। যকৃৎ কি একটা মিশ্র গ্রন্থি। যকৃৎ থেকে একটা হরমোন ক্ষরিত হয়, আর যকৃৎ থেকে অনেকগুলো এনজাইম ক্ষরিত হয়, এসজিএলটি, এসজিপিটি, বিভিন্ন নামে বিভিন্ন ছোট ছোট এনজাইম আছে। তো এই যে আমাদের অ্যানজিওটেনসিনোজেন আছে, অ্যানজিওটেনসিনোজেন, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। তাহলে যকৃৎ থেকে কি ক্ষরিত হয়? যকৃৎ ক্ষরণ করে হচ্ছে অ্যানজিওটেনসিনোজেন, অ্যানজিওটেনসিনোজেন, অ্যানজিওটেনসিনোজেন। তোমাদের একটা কথা বলি, কোনো কিছু নামের শেষে যদি হচ্ছে তুমি নোজেন পাও, বা কোনো কিছু নামের শুরুতে যদি তুমি প্রো শব্দটা পাও, নামের শেষে নোজেন আর নামের শুরুতে প্রো,
নামের শেষে নোজেন আর নামের শুরুতে প্রো পাও, তাহলে সেটা বুঝাবে নিষ্ক্রিয় নিষ্ক্রিয় নিষ্ক্রিয়। তাহলে সেটা কি বুঝাবে? সেটা বুঝাবে হচ্ছে আমাদের নিষ্ক্রিয়। সেটা কি বুঝাবে? সেটা বুঝাবে হচ্ছে আমাদের নিষ্ক্রিয়। সেটা কি বুঝাবে? সেটা বুঝাবে হচ্ছে আমাদের নিষ্ক্রিয় বুঝাবে। তাহলে অ্যানজিওটেনসিনোজেন নিষ্ক্রিয়, অ্যানজিওটেনসিনোজেনকে সক্রিয় করে হচ্ছে রেনিন, রেনিন দিয়ে হয় হচ্ছে অ্যানজিওটেনসিন, 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 অ্যানজিওটেনসিন কি হবে? আমাদের অ্যানজিওটেনসিন হবে। এখন তাহলে আমরা এতটুকু জায়গা হচ্ছে যে আমরা দেখতে পেলাম, এতটুকু জায়গা দেখতে পেলাম। এখন সামনের দিকে যদি আসি, যে আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের ডেল্টা কোষ থেকে যে নিঃসৃত হরমোনের কাজ কি? ডেল্টা কোষের থেকে সোমাটোস্ট্যাটিন ক্ষরণ হয়, ডেল্টা কোষ থেকে ক্ষরিত সোমাটোস্ট্যাটিনের কাজ হচ্ছে অন্য কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করা। অন্য কোষের কি নিয়ন্ত্রণ করা? অন্য কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করা। আমরা দেখছি ডেল্টা কোষের কাজ হচ্ছে আলফা ও বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে, আলফা ও বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? ওকে, এবার আসো যে আমরা সামনের দিকে যাই। অগ্ন্যাশয়ের কোন কোষের ক্ষরণ রক্তে গ্লুকোজের মাত্রা কমায় দেয়? তাহলে আমরা রক্তে গ্লুকোজের মাত্রা কমায় হচ্ছে ইনসুলিন, রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায় হচ্ছে গ্লুকাগন। এটা আমরা জানতে পারছি। তো ইনসুলিন খরিত হয় কোন কোষ থেকে? ইনসুলিন খরিত হয় হচ্ছে বিটা কোষ থেকে। ইনসুলিন খরিত হয় কোন কোষ থেকে? ইনসুলিন খরিত হয় হচ্ছে আমাদের বিটা কোষ থেকে ইনসুলিন খরিত হয়। এরপর আসা যাক হচ্ছে আমাদের নেক্সট কথা, গ্যাস্ট্রিক রসে কোনগুলা বিদ্যমান থাকে? গ্যাস্ট্রিক জুস, আমাদের গ্যাস্ট্রিক জুসে তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে পেপসিন, একটা হচ্ছে রেনিন, একটা হচ্ছে মিউসিন। এই তিনটা জিনিস গ্যাস্ট্রিক জুসে থাকে। ট্রিপসিন, রেনিন, লাইপেজ এটা কোথাও থাকে না। পেপসিন, ট্রিপসিন, লাইগেজও কোথাও থাকে না। পেপসিন, রেনিন, মিউসিন, পেপসিন, রেনিন, মিউসিন দুইটা তো সেম পয়েন্টই দেওয়া আছে, তো আমরা উপরেরটাই দিব। যদি এরকম হয় তোমার পরীক্ষার মধ্যে যে অপশন, মেডিকেল পরীক্ষায় যে দুইটা অপশন সেম, তাহলে আগে যে অপশনটা আসবে সেটা অ্যান্সার করবা সবসময়। তারপর আসা যাক হচ্ছে যে আমাদের এই দুগ্ধ প্রোটিন, দুগ্ধ প্রোটিনের নাম কি আমরা পড়ে আসছি অলরেডি? কেসিন। এইটা হচ্ছে রেনিন দিয়ে ভেঙে প্যারাকেসিন, তারপর সেখান থেকে তৈরি হয় পেপটোনে কনভার্ট হয়। এটাই তো পড়াইছিলাম না? পেপটোনে কনভার্ট হয়, এটাই তো পড়াইছি। পেপটোনে কনভার্ট হয়, এটাই কি পড়াইছি কিনা তো একটু চেক করে আসি, যেহেতু এটা আগে পড়াইছি। আগে যদি ভুল পড়ায় থাকি তাহলে হচ্ছে যে বাচ্চা কাচ্চারা ভুল জানবে। টুকু 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 কোথায় পড়াইলাম? এই ভুলে গেলাম কোথায় পড়াইছি জিনিসটা। একটা জায়গায় এই যে পেপটন, পেপটন লিখছি আমি। এখানে এখানে কি দিছে? এখানে তো পেপটনই লিখলো না। হ্যাঁ পেপটন, ঠিক আছে। পেপটনে কনভার্ট হয়। কে হচ্ছে পেপটনে কনভার্ট হয়? এখন উদ্দীপক উল্লিখিত প্রাণী কোন? উদ্দীপক উল্লিখিত আমাদের হচ্ছে এ কোন শ্রেণীভুক্ত আসতে পারে? উদ্দীপক উল্লিখিত হচ্ছে আমাদের এ কোন শ্রেণীভুক্ত বলতে পারে? এ হচ্ছে কি আমাদের? এ হচ্ছে পেপসিন। এ কি হবে আমাদের? পেপসিন, 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 পেপসিন। পেপসিন রিলিজ হয় কোন কোষ থেকে? পেপসিন রিলিজ হয় জাইমোজেনিক কোষ থেকে। পেপসিন রিলিজ হয় কোন কোষ থেকে? পেপসিন রিলিজ হবে হচ্ছে জাইমোজেনিক কোষ থেকে। তো আমাদের হচ্ছে যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে 4 টাইপের কোষ আছে। মূল কথা মনে রাখতে হবে, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে 4 টাইপের কোষ আছে। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে হচ্ছে আমাদের 4 ধরনের কোষ। 4 ধরনের কোষ মূলত বেশি দেখা যায়। এছাড়াও আরো কিছু এক্সট্রা কোষের কথা বলছে, বাট মূল কোষ কোনটা? মূল কোষ হচ্ছে 4 ধরনের কোষ। যা, 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 যা। এম দিয়ে কি আসে? এম দিয়ে আসে হচ্ছে আমাদের মিউকাস কোষ। এম দিয়ে কি আসে? এম দিয়ে আসে হচ্ছে আমাদের মিউকাস কোষ। এম দিয়ে আসে হচ্ছে মিউকাস কোষ। ও দিয়ে আসে হচ্ছে অক্সেন্টিক কোষ, অক্সেন্টিক কোষ। ও দিয়ে আসে হচ্ছে অক্সেন্টিক কোষ। জেড দ্বারা কি আসে? জেড দ্বারা আসে হচ্ছে আমাদের জাইমোজেনিক কোষ। জেড দ্বারা আসে হচ্ছে আমাদের জাইমোজেনিক কোষ। জেড দ্বারা আসে হচ্ছে জাইমোজেনিক কোষ। এ দ্বারা আসে হচ্ছে আমাদের আর্জেন্টাফাইন কোষ। এ দ্বারা কি আসে আমাদের? আর্জেন্টাফাইন কোষ। এ দ্বারা আসে হচ্ছে আর্জেন্টাফাইন কোষ, আর্জেন্টাফাইন কোষ, আর্জেন্টাফাইন কোষ, আর্জেন্টাফাইন কোষ, আর্জেন্টাফাইন কোষ। ঠিক আছে? এখন খেয়াল করে দেখো, তাহলে আমাদের এই দিয়ে মিউকাস কোষ, অক্সেন্টিক কোষ, জাইমোজেনিক কোষ, আর্জেন্টাফাইন কোষ। এখন হচ্ছে এই অক্সেন্টিক কোষ বা এর আরেকটা নাম হচ্ছে প্যারাইটাল কোষ, প্যারাইটাল কোষ, প্যারাইটাল কোষ। অক্সেন্টিক কোষ বা এটাকে বলা হয় প্যারাইটাল কোষ বলা হয়। জাইমোজেনিক কোষ আছে আমাদের বা এটাকে বলে চিফ কোষ বলা হয়। জাইমোজেনিক কোষ বা এটাকে কি বলা হয়? জাইমোজেনিক কোষ বা এটাকে বলা হয় হচ্ছে চিফ কোষ। জাইমোজেনিক কোষ বা এটাকে কি বলা হয়? জাইমোজেনিক কোষ বা এটাকে বলা হয় চিফ কোষ বলা হয়, চিফ কোষ বলা হয়। এখন খেয়াল করে দেখো, মিউকাস কোষটা আমাদের কি ক্ষরণ করে? পিচ্ছিল মিউকাস ক্ষরণ করে। মিউকাস কোষ হচ্ছে আমাদের কি ক্ষরণ করে?
পিচ্ছিল মিউকাস ক্ষরণ করে, পিচ্ছিল মিউকাস ক্ষরণ করে, পিচ্ছিল মিউকাস ক্ষরণ করে। অক্সিডেন্টিক কোষ বা প্যারাইটাল কোষ হচ্ছে আমাদের HCl ক্ষরণ করে, HCl ক্ষরণ করে, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। এবং হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর ক্ষরণ করে, ইন্ট্রিনসিক ফ্যাক্টর ক্ষরণ, আইএফ, আইএফ মানে কি ইন্ট্রিনসিক ফ্যাক্টর, আইএফ মানে কি, আইএফ মানে ইন্ট্রিনসিক ফ্যাক্টর। এই যে আইএফ শব্দটা ইউজ করতেছি, আইএফ এটা হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর, ইন্ট্রিনসিক ফ্যাক্টর, আইএফ হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর। আইএফ দিয়ে কি আসে, আইএফ দিয়ে আসে হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর, আইএফ দিয়ে কি আসে, আইএফ দিয়ে আসে হচ্ছে, আইএফ দিয়ে আসে হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর, ইন্ট্রিনসিক ফ্যাক্টর ক্ষরণ করে। ইন্ট্রিনসিক ফ্যাক্টর ক্ষরণ করে যেটা হচ্ছে আমাদের ভিটামিন B12 শোষণে সাহায্য করে, ভিটামিন B12 শোষণে সাহায্য করে, ভিটামিন B12 শোষণে সাহায্য করে। আচ্ছা আসো, জাইমোজেনিক কোষ বা চিফ কোষ। এই যে জাইমোজেনিক কোষ বা চিফ কোষ আছে, এরা হচ্ছে যে আমাদের এনজাইমগুলো ক্ষরণ করে, পেপসিনোজেন, প্রোরেনিন, আমাদের এনজাইমগুলো ক্ষরণ করে, পেপসিনোজেন। তারপর আসে কি আমাদের পেপসিনোজেন। তারপর আসে হচ্ছে আমাদের প্রোরেনিন। এক নম্বরে আসে পেপসিনোজেন, দুই নম্বরে কি আসে প্রোরেনিন, তিন নম্বরে কি আসে, তিন নম্বরে আসে হচ্ছে আমাদের এই জেলাটিনেজ। আর্জেন্টিফাইং কোষ যে আছে, আর্জেন্টিফাইং কোষটা হচ্ছে যে আমাদের কি রিলিজ করবে, আর্জেন্টিফাইং কোষ রিলিজ করবে হচ্ছে আমাদের সেরোটোনিন। আর্জেন্টিফাইং কোষ কি রিলিজ করে, সেরোটোনিন, যেটা হচ্ছে পৌষ্টিকনালীর সংকোচন প্রসারণ বা পেরিস্টালসিস বৃদ্ধি করে। কি রিলিজ করে এরা, সেরোটোনিন। এই সেরোটোনিনটা হচ্ছে আমাদের পৌষ্টিকনালীর সংকোচন প্রসারণ, পৌষ্টিকনালীর সংকোচন প্রসারণ, পৌষ্টিকনালীর সংকোচন প্রসারণ, পৌষ্টিকনালীর সংকোচন প্রসারণ তথা পেরিস্টালসিস নিয়ন্ত্রণ করে, পেরিস্টালসিস নিয়ন্ত্রণ, পৌষ্টিকনালীর সংকোচন প্রসারণ তথা পেরিস্টালসিস নিয়ন্ত্রণ। ওকে, এখন দেখো যে চিফ কোষ থেকে কি উৎপন্ন হয়, মাত্রই বললাম চিফ কোষ থেকে পাবো পেপসিনোজেন, প্রোরেনিন, এই এনজাইমগুলো পাবো আমরা চিফ কোষ থেকে। তারপর আসে দেখো হচ্ছে নিচের কোনটি গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড বলা হয়, জিআইপি, গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড বলা হয়, জিআইপি বলবো, যে জিআইপি বলবো, গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড কাকে কাকে বলবো। এই গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড হচ্ছে আমাদের তাহলে আমাদের জিআইপি বা গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, যেটা হচ্ছে গ্যাস্ট্রিন হরমোন ক্ষরণটাকে কমায়, এটার নাম হচ্ছে এন্টারোগ্যাস্ট্রন। তারপর আসে যে হচ্ছে এন্টারোগ্যাস্ট্রন। তো আমাদের আলফা 7 এর আবার একটা ছোট্ট প্রমোশন করে ফেলছি, আলফা 7 ব্যাচে কিন্তু ভর্তি চলছে, তো তুমি লেট করলে দেরি হয়ে যাবে, প্রি বুকিং চলছে, লেট করলে দেরি হয়ে যাবে, ঠিক আছে। দেখো গ্যাস্ট্রিক রস ক্ষরণে বাধাদানকারী হরমোনের নাম কি, কোন হরমোনটা গ্যাস্ট্রিক জুস ক্ষরণে বাধা দেয়, এটা আমরা একটু আগেই পড়ে আসছি, এখানে একটার মধ্যে অ্যান্সার নাই, এই জায়গায় একটাও অ্যান্সার নাই, সেটা একটু আগে আমরা পড়ে আসছি, সেটা হচ্ছে এন্টারোগ্যাস্ট্রন। সো এখানে টাইপিং মিস্টেক আছে, এটা হবে এন্টারোগ্যাস্ট্রন হবে। আচ্ছা আসো সামনের দিকে যদি যাই, কোন হরমোন মাত্রা বেড়ে গেলে ক্ষুধা বাড়ে, ক্ষুধা বাড়ে হচ্ছে আমাদের গ্রিলিন হরমোনের মাত্রা বেড়ে গেলে, রক্তে যদি এই গ্রিলিন হরমোনের মাত্রা বেড়ে যায় তাহলে ক্ষুধা লাগে। আর ক্ষুধা হ্রাস করে কে, ক্ষুধা হ্রাস করে হচ্ছে আমাদের প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, এটা হচ্ছে ক্ষুধা হ্রাস করে। তো হচ্ছে ক্ষুধা নিয়ন্ত্রণ বা ক্ষুধা হ্রাস, ক্ষুধা নিয়ন্ত্রণ বা হচ্ছে যে আমাদের ক্ষুধা নিয়ন্ত্রণ বা ক্ষুধা হ্রাসের কাজ কে করে, এটা হচ্ছে পিপি, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, আর হচ্ছে যে আমাদের প্যানক্রিয়াটিক পলিপেপটাইড ওয়াই, পিপিওয়াই, এই দুইটা হরমোন হচ্ছে ক্ষুধা নিয়ন্ত্রণ বা ক্ষুধা হ্রাসের কাজ করে। তারপর যদি আমরা যাই যে কোনটি আহারের পর কোনো পরিবর্তন ছাড়াই সরাসরি দেহ আমাদের শোষণ করে, দেখো শর্করা, আমিষ, চর্বি প্রত্যেকটারই কিন্তু পরিবর্তন হয়, বাট খনিজ লবণ, ভিটামিন এদের কিন্তু কোনো পরিবর্তন বডিতে হয় না। তাহলে এটা উত্তর কি হবে, উত্তর হবে খনিজ লবণ, এটা উত্তর কি, এটা উত্তর হবে খনিজ লবণ। তারপর আসে দেখো হচ্ছে কাইলোমাইক্রন জিনিসটা আসলে কি, কাইলোমাইক্রন জিনিসটা আসে কি, দেখো হচ্ছে যে কাইলোমাইক্রন জিনিসটা হচ্ছে যে আমাদের ভেতরে হচ্ছে যে লিপিড থাকবে, ভেতরে হচ্ছে টিজি থাকবে, ট্রাইগ্লিসারাইড থাকবে, ভেতরে হচ্ছে কোলেস্টেরল, টিজি থাকে, কোলেস্টেরল থাকে, আর চারপাশে হচ্ছে আমাদের কি থাকে, চারপাশে হচ্ছে আমাদের প্রোটিন থাকে, চারপাশে কি থাকে, চারপাশে প্রোটিন থাকে। এই যে গঠনটা, এটাকে বলা হয় কাইলোমাইক্রন। এই গঠনটাকে কি বলা হয়, এই গঠনটাকে বলা হয় কাইলোমাইক্রন। তাহলে দেখেই বোঝা যাচ্ছে কাইলোমাইক্রন জিনিসটা কি, কাইলোমাইক্রন জিনিসটা হবে একটা লিপোপ্রোটিন, প্রোটিন আর লিপিডের একটা মিশ্রণ। তাহলে কাইলোমাইক্রনটাকে একটা লিপোপ্রোটিন
টিন, এটা হচ্ছে কাইলোমাইক্রনের অ্যান্সার। এবার দেখো বৃহদান্তের অংশ আমরা পড়ে আসছি যে সিকাম কোলন মলাশয়, বৃহদান্তের অংশের মধ্যে সিকামের সাথে অ্যাপেন্ডিক্স যুক্ত, তাহলে সিকাম কোলন মলাশয়, তাহলে আমাদের শুধু সিকামটা হচ্ছে বৃহদান্তের অংশ হিসেবে অ্যান্সার হবে। তারপরে প্রশ্ন, ক্ষুদ্রান্তে কোন স্তরে গবলেট কোষ থাকে? আমাদের হচ্ছে খেয়াল করো যে পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত, পাকস্থলী টু বৃহদান্তে আমাদের হচ্ছে পাকস্থলী টু বৃহদান্ত, পাকস্থলী টু বৃহদান্তের স্তর, পাকস্থলী থেকে বৃহদান্তের স্তর, পাকস্থলী থেকে বৃহদান্তের স্তর, পাকস্থলী থেকে বৃহদান্তের কি স্তর, পাকস্থলী থেকে শুরু করে আমাদের বৃহদান্তের স্তর পর্যন্ত আমরা কি কি জায়গা হচ্ছে যে পাবো, পাকস্থলী থেকে বৃহদান্তের স্তরের মধ্যে হচ্ছে যে আমরা কোন কোন অংশ পাবো? আমাদের হচ্ছে যে পাকস্থলী থেকে বৃহদান্তের স্তর, কি কি জিনিস হচ্ছে যে আমরা পাকস্থলী থেকে বৃহদান্তের স্তর পর্যন্ত পাবো? আমাদের হচ্ছে যে 5টা স্তর আছে বৃহদান্তের স্তর, 5টা স্তর, 5টা স্তর, 5টা স্তর, কয়টা স্তর? 5টা স্তর, কয়টা স্তর? 5টা স্তর। আমাদের হচ্ছে বাইরে থেকে ভেতরে, বাইরে থেকে ভেতরে, বাইরে টু ভেতরে, বাইরে টু ভেতরে, বাইরে টু ভেতরে, বাইরে থেকে 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 হচ্ছে ভেতরে। 1 নম্বর হচ্ছে সবচেয়ে বাইরে কি আছে? সবচেয়ে বাইরে আছে সেরোসা। সবচেয়ে বাইরে কি আছে? সবচেয়ে বাইরে আছে হচ্ছে আমাদের সেরোসা লেয়ার, সবচেয়ে বাইরের স্তর হচ্ছে সেরোসা। তারপর 2 নম্বরে আছে হচ্ছে মাস্কুলারিস এক্সটার্না, একদম মাসেল লেয়ার, মাস্কুলারিস এক্সটার্না, মাস্কুলারিস এক্সটার্না, মাস্কুলারিস এক্সটার্না। তাহলে আমাদের হচ্ছে বাইরে থেকে ভেতরে 1 নম্বরে সেরোসা, 2 নম্বরে মাস্কুলারিস এক্সটার্না, 3 নম্বরে কি আছে? 3 নম্বরে থাকে হচ্ছে আমাদের সাব মিউকোসা, সাব মিউকোসা। আর 4 নম্বরে থাকে হচ্ছে মাস্কুলারিস মিউকোসা, মাস্কুলারিস মিউকোসা। সবার ভেতরে থাকবে কি আমাদের? সবার ভেতরে যে স্তরটা থাকবে তার নাম হবে মিউকোসা, মিউকোসা। এই মাস্কুলারিস এক্সটার্না এটা হচ্ছে পেশি স্তর। এটা কি স্তর? এটা হচ্ছে পেশি স্তর, পেশি স্তর। কোন ধরনের পেশি থাকে এই জায়গায়? অমসৃণ পেশি থাকে, মসৃণ পেশি থাকে। তাহলে মসৃণ পেশির স্তর, মসৃণ পেশির স্তর। এই জায়গায় আমাদের হচ্ছে পেরিস্টালসিস হয়, পেরিস্টালসিস। পেরিস্টালসিস কি? পেরিস্টালসিস হচ্ছে আমাদের পাকস্থলী থেকে শুরু করে একদম ক্ষুদ্রান্ত পর্যন্ত, পাকস্থলী থেকে বৃহদান্ত পর্যন্ত ক্রমাগত এরকম সংকোচনের মাধ্যমে খাবারটাকে আস্তে আস্তে ঠেলে ঠেলে কোথায় পাঠাবো? নিচে পাঠাবো। সাব মিউকোসা, মাস্কুলারিস মিউকোসা, মিউকোসা। সাব মিউকোসাটা হচ্ছে যে আমাদের এখানে থাকে কি? এখানে থাকে হচ্ছে রক্তনালী এবং গ্রন্থি, রক্তনালী এবং গ্রন্থি থাকে, রক্তনালী এবং কি থাকে? গ্রন্থি থাকে। সাব মিউকোসার মধ্যে কি থাকে? রক্তনালী এবং গ্রন্থি থাকে। আর হচ্ছে যে মিউকোসা হচ্ছে সবচেয়ে ভেতরের স্তর, মিউকোসা সবচেয়ে ভেতরের স্তর, মিউকোসা সবচেয়ে ভেতরের স্তর। এখানে হচ্ছে এখানেও আমাদের গ্রন্থি থাকে, বেশিরভাগ গুরুত্বপূর্ণ গ্রন্থি এই জায়গায় থাকে, গ্রন্থি থাকে। এবং সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এই মিউকোসার ভেতর আমাদের এপিথেলিয়াম থাকে, সেই এপিথেলিয়ামটা হবে কলামনার এপিথেলিয়াম। কেমন এপিথেলিয়াম এই জায়গায় থাকে? সেটা হচ্ছে কলামনার এপিথেলিয়াম থাকে, কলামনার এপিথেলিয়াম থাকে, কলামনার এপিথেলিয়াম থাকে। কি থাকে এখানে? কলামনার এপিথেলিয়াম থাকে। কি এপিথেলিয়াম? কলামনার এপিথেলিয়াম থাকে। এখন হচ্ছে যে আমাদের গবলেট কোষ কোন স্তরে থাকে? মিউকোসা স্তরে থাকে। দুইটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবো, একটা হচ্ছে গবলেট কোষ, একটা হচ্ছে গবলেট কোষ, আরেকটা হচ্ছে যে আমাদের হচ্ছে এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। গবলেট কোষ আর হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, দুইটাই হচ্ছে কোন লেয়ারে থাকে? দুইটাই হচ্ছে যে আমাদের মিউকোসা স্তরে থাকে। দুইটাই কোন স্তরে থাকে? দুইটাই মিউকোসা স্তরে থাকে। গবলেট কোষ আর হচ্ছে আমাদের হচ্ছে এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, দুইটাই কোন স্তরে থাকে? মিউকোসা স্তরে থাকে। গবলেট কোষের কাজ কি? গবলেট কোষ এর অপর নাম পানপাত্র কোষ। গবলেট কোষের অপর নাম হচ্ছে পানপাত্র কোষ। গবলেট কোষের অপর নাম হচ্ছে আমাদের পানপাত্র কোষ। গবলেট কোষের অপর নাম হচ্ছে কি? পানপাত্র কোষ। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে পিচ্ছিল মিউকাস ক্ষরণ করে। এটার কাজ হচ্ছে যে এরা কি করে? আমাদের পিচ্ছিল মিউকাস ক্ষরণ করে, পিচ্ছিল মিউকাস ক্ষরণ, পিচ্ছিল মিউকাস ক্ষরণ, পিচ্ছিল মিউকাস ক্ষরণ করে। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে পিচ্ছিল মিউকাস ক্ষরণ করে, পিচ্ছিল মিউকাস ক্ষরণ করে। এখন দেখো আমাদের পিত্ত লবণের কাজ কি? পিত্ত লবণের কাজ কি? পিত্ত লবণের কাজ কি? পিত্ত লবণের কাজ হচ্ছে লাইগেজ এনজাইমকে সক্রিয় করে। লাইগেজ এনজাইম, লাইগেজ হচ্ছে লিপিড বিশ্লেষী এনজাইম। হ্যাঁ, লিপিড বিশ্লেষী এনজাইমকে সক্রিয় করে, কারণ পিত্তরসের কাজ হচ্ছে লিপিড বিশ্লেষণে সাহায্য করা। আমাদের চর্বি জাতীয় খাবারগুলো বড় বড় দানা থাকে, সেগুলোকে কেটে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করার কাজ কে করে? লাইগেজ এনজাইম করে। তাই লাইগেজ এনজাইমকে সক্রিয় করে। চর্বিতে দ্রবণীয় যে ভিটামিন আছে সেই ভিটামিন শোষণে সাহায্য করে। চর্বিতে দ্রবণীয় ভিটামিন, চর্বিতে দ্রবণীয়
যে ভিটামিন আছে সেই ভিটামিন শোষণে সাহায্য করে, চর্বিতে দ্রবণীয় ভিটামিন শোষণে সাহায্য করে, কোলনের পেরিস্টালসিস প্রক্রিয়া বাড়ায় দেয়, যে কোলনের পেরিস্টালসিস বাড়ায়া মল নিষ্কাশনে সাহায্য করে। তাই তিনটা কাজই কিন্তু আমাদের পিত্তলবণের কাজ। কিন্তু পিত্তলবণের মেইন কাজ কি? পিত্তলবণের মেইন কাজ হচ্ছে পিত্তলবণের আসল কাজ বা প্রধান কাজ, পিত্তলবণের প্রধান কাজ হচ্ছে বড় বড় চর্বি দানাকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র খাদ্যকণায় পরিণত করা, বড় বড় চর্বি দানাকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র খাদ্যকণায় পরিণত করা। বড় বড় প্রধান কাজ হচ্ছে বড় বড় চর্বি দানা ভেঙে, বড় বড় চর্বি দানা ভেঙে আমাদের হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র খাদ্যকণায় পরিণত করা। বড় বড় চর্বি দানা ভেঙে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র আমাদের হচ্ছে খাদ্যকণায় পরিণত করা, ক্ষুদ্র ক্ষুদ্র খাদ্যকণায় পরিণত করা। এটাই কি আমাদের এটাই হচ্ছে পিত্তলবণের কাজ। এরপর আসা যাক হচ্ছে আমাদের নেক্সট প্রশ্ন, মানুষের লালা গ্রন্থির কাজ কি? লালা গ্রন্থির কাজ হচ্ছে এই লালা গ্রন্থি খাদ্য গিলতে সাহায্য করে। লালা গ্রন্থি থেকে দুইটা এনজাইম হয়, টম, টায়ালিন আর মল্টেজ, দুইটাই শর্করা বিশ্লেষী এনজাইম। কি বিশ্লেষী? শর্করা বিশ্লেষী। আমিষ পরিপাক করতে লালা গ্রন্থির কোনো কাজ নেই। তাহলে উত্তর কি এক এবং এক তো বাদ দিছি। এই উত্তর কি আমাদের? উত্তর হচ্ছে 2 এবং 3। উত্তর কি আমাদের? উত্তর হচ্ছে 2 এবং 3। উত্তর কত আমাদের? 2 এবং 3। পিত্তরসের লবণ, পিত্তরসে কি কি লবণ থাকে আমরা দেখাইছি। সোডিয়াম টরোকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট, পটাশিয়াম টরোকোলেট, পটাশিয়াম গ্লাইকোকোলেট। সোডিয়াম বাইকার্বনেট বলে কিছু নাই। স্নেহ জাতীয় খাদ্য পরিপাকে অংশ নেয় কে? স্নেহ জাতীয় খাদ্য পরিপাকে লেসিথিনেজ, লাইপেজ, আমাদের হচ্ছে কোলাজিনেজ নামক কোনো এনজাইম চর্বি বিশ্লেষে ভূমিকা রাখে না। কোলাজিনেজ, ইলাস্টেজ, তাদের ভূমিকা কোথায়? আমিষ পরিপাকে তাদের ভূমিকা। তাহলে 1 এবং 2 হচ্ছে অ্যান্সার। নেক্সট কথা হচ্ছে আমাদের জিহ্বা ও চোয়ালের নিচে অবস্থিত গ্রন্থি নিঃসৃত এনজাইম কোনটা? জিহ্বা আর চোয়ালের নিচে, জিহ্বার নিচে সাবলিঙ্গুয়াল, চোয়ালের নিচে ম্যান্ডিবলের নিচে সাবম্যান্ডিবুলার। তাহলে এখান থেকে কি হবে? কোলাজিনেস রিলিজ হবে? হবে না। এখান থেকে অ্যামাইলেজ রিলিজ হবে, লাইসোজাইম রিলিজ হবে। লালার রসে দুইটা মূল এনজাইম থাকে, টম, টায়ালিন আর মল্টেজ। টায়ালিনের আরেক নাম স্যালিভারি অ্যামাইলেজ। আর ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য থাকে হচ্ছে কি আমাদের? লাইসোজাইম। ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য কি থাকে? লাইসোজাইম। তাহলে এটা হচ্ছে 2 এবং 3, 2 এবং 3, এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার কি? 2 এবং 3 হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে দেখো সিক্রেটিন, এখানে কি আছে? এখানে আছে সিক্রেটিন। এখানে কি আছে? এখানে আছে সিক্রেটিন। তাহলে এই যে আমাদের সিক্রেটিন আছে, এই যে সিক্রেটিন হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক রস নিঃসরণ আমাদের হচ্ছে বন্ধ করে। সিক্রেটিন কি করে? গ্যাস্ট্রিক রস নিঃসরণ বন্ধ করতে সাহায্য করে, অগ্নাশয়ের রস নিঃসরণ করে, ডিউডেনামের মিউকোসা থেকে খরিত। সিক্রেটিন ডিউডেনামের মিউকাস থেকে খরিত হবে। এরা হচ্ছে পাকস্থলীর পেপসিন এনজাইম ক্ষরণ করে গ্যাস্ট্রিক রস নিঃসরণে বাধা দিবে না। গ্যাস্ট্রিক রস নিঃসরণে বাধা দেয় আমাদের গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড বা অ্যান্টারোগ্যাস্ট্রিন। তো অগ্নাশয়ের রস নিঃসরণ করে ডিউডেনামের মিউকাস থেকে খরিত। সিক্রেটিনটার ক্ষেত্রে একটা কথা মনে রাখবা, প্রথম আবিষ্কৃত হরমোন হচ্ছে যে এরা। তাহলে এইটা আমাদের হচ্ছে যে 2 এবং 3 হচ্ছে অ্যান্সার। কি অ্যান্সার? হচ্ছে আমাদের 2 এবং 3। নেক্সট কথা হচ্ছে মল জাতীয় পদার্থ জমা থাকে কোলনে, কোলনের সিগময়েড কোলন আর হচ্ছে আমাদের মলাশয়। তাহলে মলাশয় এবং সিগময়েড কোলন এই দুই জায়গায় আমাদের কি জমা থাকে? মলটা জমা থাকে। এবার দেখো অতিরিক্ত শর্করা জাতীয় খাদ্য গ্রহণে কোন রোগ হতে পারে? 1 নম্বর অবশ্যই শর্করা বেশি খেলে ডায়াবেটিস আর হার্ট অ্যাটাক আর স্ট্রোক। এখন প্রশ্ন আসতে পারে ভাই হার্ট অ্যাটাক স্ট্রোক শর্করা খেলে কিভাবে হবে? আমরা তো আজীবন শুনে আসছি চর্বি জাতীয় খাবার খেলে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়। বিষয় হচ্ছে শর্করা জাতীয় খাবারের কারণেও হার্ট অ্যাটাক বা স্ট্রোক হতে পারে। কারণ কি? কিভাবে হয়? কারণ হচ্ছে শর্করা জাতীয় খাবার যে আছে সেই শর্করা জাতীয় খাবারের মধ্যে আমাদের হচ্ছে যে শর্করা ভেঙে গ্লুকোজ তৈরি হয়, সেই গ্লুকোজটা গ্লাইকোজেন রূপে জমা থাকে। আরো অধিক গ্লুকোজ থাকে, আমাদের অতিরিক্ত গ্লুকোজ থাকে। সেই অতিরিক্ত গ্লুকোজগুলা কিন্তু আমাদের ট্রাইগ্লিসারাইড রূপে জমা হয়। অতিরিক্ত গ্লুকোজগুলা কি রূপে জমা হয়? ট্রাইগ্লিসারাইড রূপে জমা হয়। তাহলে অতিরিক্ত শর্করা জাতীয় খাদ্য গ্রহণের জন্য কোন রোগ হতে পারে? আমাদের হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস। কারণ কি? অতিরিক্ত শর্করা বা অতিরিক্ত গ্লুকোজ
ফ্যাটি অ্যাসিড, অতিরিক্ত শর্করা বা অতিরিক্ত গ্লুকোজ আমাদের হচ্ছে হৃদরোগ এবং স্ট্রোক করতে পারে। কি করতে পারে? হৃদরোগ এবং স্ট্রোক করতে পারে। যেহেতু এরা হৃদরোগ এবং স্ট্রোক করতে পারে, কিভাবে করবে? বারবার আসল কথা বলতেছি না। অতিরিক্ত গ্লুকোজ কিন্তু লাইপোজেনেসিস প্রক্রিয়া ট্রাইগ্লিসারাইডে কনভার্ট হতে পারে। আর ট্রাইগ্লিসারাইড কিন্তু কোনো ভালো কোনো ফ্যাট না। এই ট্রাইগ্লিসারাইড রক্তনালীতে জমে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক করতে পারে। তাহলে হচ্ছে 1 2 3 এটা হচ্ছে অ্যান্সার। 1 2 3 হচ্ছে অ্যান্সার। 1 2 3 হচ্ছে অ্যান্সার। এবার আসা যাক হচ্ছে আমাদের নেক্সট কথা, যকৃৎ শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে যকৃতের মধ্যে আমাদের সাইনোসয়েড থাকে, কোষগুলা বহুভুজাকার। যকৃৎকে লোবিউল এ বিভক্ত না। লোবিউল এগুলা কার বিষয়? ফুসফুসের বিষয়। লোবিউল কার বিষয়? ফুসফুসের বিষয়। তাহলে 2 এবং 3 অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমাদের 2 এবং 3 হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর আসা যাক অগ্নাশয় থেকে নিঃসরিত হয় কোনটি? অগ্নাশয় থেকে নিঃসরিত হয় গ্যাস্ট্রিন, ইনসুলিন, ট্রিপসিন। এর মধ্যে গ্যাস্ট্রিন এবং ইনসুলিন রিলিজ অগ্নাশয় থেকে আমাদের হচ্ছে অগ্নাশয় থেকে নিঃসৃত হবে কি? গ্যাস্ট্রিন, ইনসুলিন, ট্রিপসিন। অগ্নাশয় থেকে নিঃসৃত হবে ট্রিপসিন, নিঃসৃত হবে। এটা ঠিক আছে, ট্রিপসিন, কাইমোট্রিপসিন। ইনসুলিনও হবে না, গ্যাস্ট্রিনও হবে না। তো উত্তর হবে শুধু 3। উত্তর কি হবে? শুধু 3। তাহলে এখানে শুধু 3 হচ্ছে যে এই শুধু 3 হচ্ছে অ্যান্সার। শুধু 3 হচ্ছে অ্যান্সার। যে অগ্নাশয় থেকে আমাদের কি ট্রিপসিন, কাইমোট্রিপসিন রিলিজ হয়, যারা হচ্ছে আমাদের আমিষ বিশ্লেষণে সাহায্য করে। ট্রিপসিন বা এটাকে কি বলা হয়? কাইমোট্রিপসিন। ট্রিপসিন বা এটাকে কি বলা হয়? কাইমোট্রিপসিন। ট্রিপসিন বা এটাকে কি বলি? কাইমোট্রিপসিন। ট্রিপসিন বা এটাকে কি বলি? কাইমোট্রিপসিন। আসো, গ্যাস্ট্রিক জুস হচ্ছে আমাদের এই যে গ্যাস্ট্রিক জুস, এই যে গ্যাস্ট্রিক জুস, এই গ্যাস্ট্রিক জুস আমাদের কি করে? কোষীয় নিঃসরণের মিশ্রণ। গ্যাস্ট্রিক জুসের মধ্যে কোষীয় নিঃসরণের মিশ্রণ পাকস্থলীর প্রাচীরকে রক্ষা করে। এটা মাঝে মাঝে মনে হয় ভাইয়া গ্যাস্ট্রিক জুস ওরা না পাকস্থলীতে ক্ষত করে। পাকস্থলীতে ক্ষত হইলে এটাকে বলি গ্যাস্ট্রিক আলসার। গ্যাস্ট্রিক আলসারের জন্য দায়ী কে? হেলিকোব্যাক্টর পাইলোরি। কিন্তু হচ্ছে গ্যাস্ট্রিক জুস কিন্তু পাকস্থলীতে আমরা যে আজে বাজে খাবার খাই, সে আজে বাজে খাবার থেকে বাঁচাও কিন্তু গ্যাস্ট্রিক জুস। মনে রাখবা হচ্ছে যে আমাদের গ্যাস্ট্রিক আলসারের জন্য দায়ী কে? গ্যাস্ট্রিক আলসার। গ্যাস্ট্রিক আলসারের জন্য দায়ী, গ্যাস্ট্রিক আলসারের জন্য দায়ী, গ্যাস্ট্রিক আলসারের জন্য দায়ী। গ্যাস্ট্রিক আলসারের জন্য দায়ী কারা? গ্যাস্ট্রিক আলসারের জন্য দায়ী হচ্ছে যে আমাদের কি? গ্যাস্ট্রিক আলসারের জন্য দায়ী হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে NSAIDs, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। 2 নম্বরে আমাদের যে জিনিসটা দায়ী সেটা হচ্ছে যে আমাদের হেলিকোব্যাক্টর পাইলোরি। হেলিকোব্যাক্টার পাইলোরি। হেলিকোব্যাক্টার পাইলোরি। হেলিকোব্যাক্টর পাইলোরি। তাহলে হচ্ছে আমাদের প্রোটিনকে পেপটোনে পরিণত করে। গ্যাস্ট্রিক জুস প্রোটিনকে পেপটোনে কনভার্ট করে। ঠিক আছে, বিভিন্ন কোষের নিঃসরণের মিশ্রণ। গ্যাস্ট্রিক জুস তো শুধু একটা কোষ না, অনেকগুলা কোষের নিঃসরণের মিশ্রণ। তাহলে 1 2 3 কে আমরা উত্তর হিসাবে নিব। তারপর দেখা যাক আমাদের শর্করা জাতীয় খাদ্য শোষণ নিয়ন্ত্রণকারী হরমোন কি? শর্করা জাতীয় খাবার শোষণ নিয়ন্ত্রণ, বিভিন্ন খাবার শোষণ নিয়ন্ত্রণ করে কি? শর্করা জাতীয় খাবার শোষণ আমাদের হচ্ছে ইনসুলিন এবং হচ্ছে গ্লুকোকর্টিকয়েড। এরা শর্করা জাতীয় খাদ্য শোষণ নিয়ন্ত্রণ করে। আর থাইরক্সিন, থাইরক্সিনটা আসে কোথা থেকে? থাইরয়েড গ্রন্থি থেকে। থাইরক্সিন আসে হচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন আসে। এবং এই যে থাইরক্সিন আছে, এই থাইরক্সিন হচ্ছে আমাদের শর্করা ও এটা হচ্ছে চর্বি ও আমিষ, চর্বি ও আমিষ শোষণ নিয়ন্ত্রণ, চর্বি ও আমিষ শোষণ নিয়ন্ত্রণ, চর্বি ও আমিষ শোষণ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। চর্বি ও আমিষ শোষণ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। কোথায় ভূমিকা রাখে? চর্বি ও আমিষ শোষণ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। ওকে, তাহলে এটা 1 এবং 2, এটা কি আমাদের 1 এবং 2 আমরা দেখতে পাচ্ছি। অ্যান্সার কি? আমাদের অ্যান্সার হচ্ছে 1 এবং 2। 1 এবং 2 হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার কি? 1 এবং 2 হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আসে যাক হচ্ছে আমাদের পিত্তরসের কাজ কি? পিত্তরসের কাজে চর্বি জাতীয় খাবারগুলোকে কুচি কুচি করা, এটাকে কি বলে? ইমালসিফিকেশন, বা বাংলায় বলা হয় অবদ্রবণ। এই যে লাইপেজ আছে, লাইপেজকে সক্রিয়করণ, কোলনে পেরিস্টালসিস বৃদ্ধি করা, এই তিনটাই সত্যি কথা আমাদের অ্যান্সার। অ্যান্সার। তারপর আসা যাক হচ্ছে আমাদের এক্স চিহ্নিত রক্তনালী হচ্ছে, দেখো পৌষ্টিকনালীর অংশ থেকে একটা রক্তনালী যায় মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি যকৃতে। সেখান থেকে হচ্ছে যায় হচ্ছে রক্তনালী হৃৎপিণ্ডে। তো যকৃৎ হচ্ছে আমাদের বডির একটা পোর্ট। সো এই যে রক্তনালীটা যায়, সেই রক্তনালীটার নাম হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা। রক্তনালীটার নাম কি? রক্তনালীটার নাম হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা। সো পোর্টাল শিরা কাকে বলবো? যেই শিরাগুলা হচ্ছে যে আমাদের, যেই শিরাগুলা সরাসরি হৃৎপিণ্ডে যাওয়ার কথা, কিন্তু সে সরাসরি হৃৎপিণ্ডে না গিয়ে সে কি করতেছে আমাদের? সে হচ্ছে
যে একটা জায়গায় আগে যাচ্ছে, সেখানে কিছু আদান প্রদান করছে, তারপর হৃৎপিণ্ডে যাচ্ছে, তাকে বলে পোর্টাল শিরা। সে কাজটা করে হচ্ছে এই হেপাটিক পোর্টাল শিরা, পশ্চিম নালী থেকে তৈরি হয়ে আমাদের হচ্ছে যকৃতে যায়, সেখান থেকে কোথায় যাবে, হৃৎপিণ্ডে যাবে। সো এক্স চিহ্নিত রক্তনালীটা হচ্ছে আমাদের হেপাটিক পোর্টাল শিরা, এক্স চিহ্নিত রক্তনালীটা হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা, হেপাটিক পোর্টাল শিরা। আচ্ছা, উদ্দীপকে উল্লেখিত গ্রন্থি সম্পর্কে, উদ্দীপকে উল্লেখিত যে গ্রন্থি আছে সেটাকে বলি যকৃৎ। যকৃৎ সম্পর্কে আমরা কি কি জিনিস জানতে পারি? একটা হচ্ছে ইহাকে জৈব রসায়নগার বলা হয়। যকৃৎকে কি বলি আমরা? যকৃৎকে বলি কেমিক্যাল ল্যাবরেটরি অফ বডি, যেখানে মোর দেন 500 কেমিক্যাল রিঅ্যাকশন ঘটে। সেকেন্ড হচ্ছে যে আমাদের পেরিকার্ডিয়াম আবরণে আবৃত না, যকৃতের আবরণের নাম গ্লিসান ক্যাপসুল। বিপাকীয় কাজে সহায়তা না, আমাদের বডি পুরো বিপাক কেন্দ্রই কে? বিপাক কেন্দ্র হচ্ছে আমাদের যকৃৎ। তাহলে হচ্ছে 1 এবং 3, 1 এবং 3, 1 এবং 3। উত্তর কি আমাদের? উত্তর হচ্ছে 1 এবং 3 হচ্ছে উত্তর। এবার আসা যাক হচ্ছে আমাদের নেক্সট প্রশ্ন, যে কোনটি ইমিউন তন্ত্রের কোষ বহন করে? এখানে কোনটা ইমিউন তন্ত্রের কোষ বহন করবে আমাদের? এ হচ্ছে বি যকৃৎ, এ হচ্ছে পিত্তথলি, সি হচ্ছে আমাদের অগ্ন্যাশয় দেখাচ্ছে, আর ডি হচ্ছে দেখাচ্ছে আমাদের পৌষ্টিক নালী। ইমিউন তন্ত্রের কোষ বহন করবে কে? ইমিউন তন্ত্রের কোষ হচ্ছে অগ্ন্যাশয়েও থাকে না, যকৃতেও থাকে না। এ ডি, ডি যে আছে আমাদের পৌষ্টিক তন্ত্র। এখানে মূলত ডি মেবি এটা দেখাইতে যাচ্ছিল, ডি মেবি এইটা দেখাইতে যাচ্ছিল, অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স একটা নিষ্ক্রিয় অঙ্গ, এবং অ্যাপেন্ডিক্সের মধ্যে আমাদের হচ্ছে ইমিউন সেল থাকে। তাহলে এটা হবে অ্যান্সার ডি, ডি হবে অ্যান্সার, ডি হবে অ্যান্সার আমাদের। এরপর দেখা যাক হচ্ছে আমাদের সুক্রোজ। সুক্রোজকে পানি দিয়ে ভেঙে পি ভাঙে কিউ প্লাস আর, তাহলে এই পিটা কি? এই পিটা হচ্ছে সুক্রেজ। এই পিটা কি আমাদের? এই পিটা হচ্ছে সুক্রেজ। কে? সুক্রেজ। সুক্রেজ ভেঙে আমাদের গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজে কনভার্ট করে। উদ্দীপকের বিক্রিয়ার ফলাফল কি? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। আমরা অলরেডি পড়ে আসছি যে সুক্রোজকে ভেঙে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ তৈরি করা যায়। উদ্দীপকের বি অংশটার নাম কি? এই যে বি অংশটা হচ্ছে যকৃতের, সরি আমাদের পাকস্থলী। পাকস্থলীর ক্ষেত্রে আমাদের যে অংশগুলো আছে, পাকস্থলীর ক্ষেত্রে 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 যে অংশগুলো আছে, সেই অংশগুলোর ক্ষেত্রে দেখো আমাদের হচ্ছে যে এরকম আমরা একটা গঠন দেখতে পাবো। তো এই পাকস্থলী এরকম গলা চিপা গেল কেমনে? পাকস্থলীর ক্ষেত্রে দেখা যায় হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের হচ্ছে যে উপরের দিকের অঞ্চল, এটাকে কি বলি? এটাকে বলা হয় হচ্ছে ফান্ডাস। ফান্ডাস, এটাকে কি বলা হয়? ফান্ডাস বলা হয়। এই যে অঞ্চলটা, এটা হচ্ছে অন্ননালী। অন্ননালী, এই অন্ননালী যে জায়গায় হচ্ছে যে আমাদের উন্মুক্ত হয়, এটাকে কি বলি? অন্ননালী পাকস্থলী যে জায়গায় উন্মুক্ত হয় সেটাকে বলি কার্ডিয়া। সো এই কার্ডিয়াটা হচ্ছে প্রথম অংশ। তারপর 2 নম্বর অংশটা হচ্ছে ফান্ডাস। ফান্ডাসটা হচ্ছে এখানে কি থাকে? ফান্ডাসের এই জায়গায় গ্যাস থাকে। এরপর হচ্ছে যে এতটুকু অংশ, এটা হচ্ছে দেহ বা অ্যান্ট্রাম বা কর্পাস। দেহ বা অ্যান্ট্রাম, বা এটাকে কি বলা হয়? কর্পাস। দেহ বা অ্যান্ট্রাম, বা এটাকে কি বলা হয়? কর্পাস বলা হয়। দেহ বা অ্যান্ট্রাম, বা এটাকে কি বলে? কর্পাস বলে। এরপরের হচ্ছে যে আমাদের এই যে অংশটা, এইটাকে বলা হয় হচ্ছে দেহ বা কর্পাস। অ্যান্ট্রাম তো পরের অংশ। দেহ বা কর্পাস, দেহ বা কর্পাস, দেহ বা কর্পাস। এখানে হচ্ছে যে আমাদের খাদ্য পরিপাক হয়, খাদ্য পরিপাক হয়। এখানে কি হয়? খাদ্য পরিপাক। এখানে কি হয়? এখানে হয় খাদ্য পরিপাক। এই যে জায়গাটা, এটা হচ্ছে আমাদের অ্যান্ট্রাম, অ্যান্ট্রাম। আর এই যে জায়গাটা, এটাকে কি বলি আমরা? পাইলোরাস। এটাকে কি বলি? এটাকে বলি হচ্ছে পাইলোরাস। এটাকে কি বলে? এটাকে বলা হয় পাইলোরাস। এই যে অ্যান্ট্রাম আছে, এই অ্যান্ট্রামের কাজটা কি? এই অ্যান্ট্রামের কাজটা হচ্ছে যে এই অ্যান্ট্রামটা আমাদের হচ্ছে খাবার ডিউডেনামে যাওয়ার আগে এখানে সাময়িক জমা থাকে। খাদ্য ডিউডেনামে যাওয়ার আগে সাময়িক জমা থাকে। অ্যান্ট্রামে হচ্ছে, মনে রাখবা, খাদ্য ডিউডেনামে যাওয়ার আগে, ডিউডেনামে যাওয়ার আগে সাময়িক জমা থাকে। খাদ্য ডিউডেনামে যাওয়ার আগে সাময়িক জমা থাকে। খাদ্য ডিউডেনামে যাওয়ার আগে সাময়িক জমা থাকে, সাময়িক জমা থাকে। খাবার ডিউডেনামে যাওয়ার আগে কি হয়? সাময়িক সময় জমা থাকে। কোথায়? এই অ্যান্ট্রামে জমা থাকে। আসো, নেক্সট হচ্ছে আমাদের উদ্দীপকের বি অংশটার নাম। তাহলে হচ্ছে যে আমরা এই যে বি অংশটা যে দেখতে পাচ্ছি, এই যে বি অংশটা দেখতে পাচ্ছি, এটা কি আমাদের? ফান্ডাস। উদ্দীপকে যে বি অংশটা দেখতে পাচ্ছি, এই বি অংশটা কি? এই যে বি অংশটা হচ্ছে ফান্ডাস। আচ্ছা, নেক্সট কথা হচ্ছে আমাদের কিউ এর ক্ষেত্রে কোনটি সঠিক? কিউ, তাহলে হচ্ছে সবচেয়ে বড় গ্রন্থি কি আমাদের? সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ, আর মিশ্র গ্রন্থি হচ্ছে অগ্ন্যাশয়। মিশ্র গ্রন্থিকে অগ্ন্যাশয়।
আচ্ছা, এই অগ্নাশয় হচ্ছে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করবে? জীবনও না। আমাদের হচ্ছে পিটুইটারি গ্রন্থি দ্বারা নিয়ন্ত্রিত? জীবনও না। প্যানক্রিয়াটিক পলিপেপটাইড ক্ষরণ করে? ইয়াস, অগ্নাশয় থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড ক্ষরণ হয়। ইমালসিফিকেশনে সাহায্য করে? না। ইমালসিফিকেশনে সাহায্য করে কে? পিত্ত রস ইমালসিফিকেশনে সাহায্য করে। এবার দেখো পি এর কাজ। পি এর কাজ হচ্ছে যে সবচেয়ে বড় গ্রন্থি যকৃৎ, পি হচ্ছে এনজাইম তৈরি করে, পি হচ্ছে যকৃৎ ভিটামিন সঞ্চয় করে, বিষ অপসারণ করে, এনজাইম তৈরি করে এরকম স্পেসিফিক কথা বইয়ের কোথাও বলা নাই। যকৃতে বলা আছে হরমোন তৈরি করে, এনজাইমের কথা বলা নেই, যদিও কিছু পরিমাণ, অল্প পরিমাণ, খুবই ক্ষুদ্র পরিমাণ এনজাইম এখান থেকে তৈরি হবে। তাহলে 2 এবং 3, 2 এবং 3 হচ্ছে অ্যান্সার। তারপর আসা যাক হচ্ছে আমাদের কোন সংবহন এক্স চিহ্নিত গতিপথ নির্দেশ করে? আমাদের পোর্টাল সংবহন। এটা কি? পোর্টাল সংবহন। পোর্টাল সংবহন আমাদের এখানে যকৃৎটা কি হিসেবে কাজ করবে? পোর্ট হিসেবে কাজ করবে। ওয়াই চিহ্নিত অংশটি আমাদের, এই যে ওয়াই চিহ্নিত অংশটা একটা বাজে ছবি, এটা মানে কি বাজে একটা ছবি। এই ছবিটা যে আবিষ্কার করছে লানত তার উপর। আচ্ছা, এখানে দেখো এটা আমাদের এক্স, এটা তো পাকস্থলী, এইটা পাকস্থলী, এটা কি আমাদের পাকস্থলী। আর এক্স দিয়ে কি বোঝাচ্ছে? এক্স দিয়ে বোঝাচ্ছে স্প্লিন, এক্স দিয়ে বোঝাচ্ছে মোস্ট লাইকলি স্প্লিন। এই স্প্লিন থেকে যে নালীটা বের হয় সেটা কার সাথে যুক্ত হবে? ফুসফুসের সাথে যুক্ত হওয়ার তো এখানে কোনো সম্ভাবনাই এই জায়গায় হচ্ছে যে নাই। আমাদের হচ্ছে যকৃতের সাথে যুক্ত হওয়ার হচ্ছে সম্ভাবনা নাই। ক্ষুদ্রান্ত বা অগ্নাশয় বেসিক্যালি হচ্ছে যে এই নালীটা দিয়ে বুঝাইতে চাইছে, এই নালীটা যকৃৎ থেকে আসা নালী, যকৃৎ থেকে আসা নালী বুঝায় এটা হচ্ছে যে আমাদের অগ্নাশয়ের সাথে যুক্ত হয়, এরকম একটা অ্যান্সারই এদিকে আসে। মানে এটা একটা বাজে একটা ছবি, এই ছবিটার কোনো এক্সপ্লেনেশন হয় না। বইয়ের মধ্যে এরকম কোনো ছবি হচ্ছে আছে, মনে একটা জায়গায় কি জানি একটা ছবি আছে, বাট এই ছবিটার মানে খুবই বাজে, বিদঘুটে এবং হচ্ছে অবাস্তব একটা ছবি হচ্ছে যে এঁকে রাখছে। আরো দেখি বইয়ে আছে কিনা এরকম অবাস্তব ছবি, এরকম অবাস্তব ছবি। মানে এই ছবি যদি কেউ দেখে আস্তে আস্তে অজ্ঞান হয়ে যাবে। মানে মেডিকেল সায়েন্সে এরকম ছবির কোনো জায়গা নাই। মানে আমাদের মেডিকেল সায়েন্সের মানুষজন এই ছবি আমি যখন ফার্স্টবার দেখছি, দেখে আমি অজ্ঞান হয়ে যাওয়ার মতো দশা, যে এইটা কি ছবি আঁকলো, কেন আঁকলো এরকম একটা ছবি। মানে কোথা থেকে যে কি আঁকতে চাইছে আর কি এঁকে ফেলছে ওরা নিজেরাই জানে না। হ্যাঁ, তো এরকম ছবি আশা করি হচ্ছে পরীক্ষার মধ্যে এরকম বিদঘুটের ছবি দিবে না। আচ্ছা, এবার একটা দেখ হচ্ছে যে আমাদের নেক্সট কথা হচ্ছে আমাদের এই উদ্দীপকে এক্স চিহ্নিত অংশটার কাজ কি? এক্স চিহ্নিত অংশটা দিয়ে স্প্লিন বোঝাচ্ছে, রক্তের প্রধান চাকুনি, জীবাণু ধ্বংস করে, দেহে তারলের ভারসাম্য রক্ষা করা, এর কোনো কাজ না। 2 এবং 3 হচ্ছে এখানে অ্যান্সার। এবার সেটা হচ্ছে আমাদের উদ্দীপকের কোন অঙ্গে প্যানেত কোষ পাওয়া যায়? প্যানেত কোষ হচ্ছে যে আমাদের পাওয়া যাবে হচ্ছে বৃহদান্তে, প্যানেত কোষ আমাদের হচ্ছে প্যানেত কোষ পাওয়া যাবে হচ্ছে ক্ষুদ্রান্তে, ক্ষুদ্রান্তে হচ্ছে প্যানেত কোষ পাওয়া যাবে। তো এই যে আমাদের হচ্ছে যে এস, এস হচ্ছে ডিউডেনাম, এখানে আমাদের কি কোষ পাওয়া যাবে? প্যানেত কোষ পাওয়া যাবে। তো প্যানেত কোষ কোথায় পাওয়া যাবে? উত্তর কি হবে? এই এস কোষে প্যানেত কোষ পাওয়া যাবে। উদ্দীপকে এস অংশ মূলত কোন খাদ্য পরিপাক হয়? এই এস হচ্ছে পাকস্থলী, আমাদের মুখগহ্বরে শুধু শর্করা জাতীয় খাবার পরিপাক হয়, পাকস্থলীতে মূলত আমিষ জাতীয় খাবার এবং কিছু পরিমাণে হচ্ছে যে চর্বি জাতীয় খাবার পরিপাক হয়। তাহলে এস, এস হচ্ছে যে এখানে আমাদের আমিষ, আমিষ কোনটা? এখানে ডাল, আমিষ কোনটা? এখানে হচ্ছে ডাল হচ্ছে অ্যান্সার হবে। তাই উদ্দীপকে বিচিহ্নিত অঙ্গের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? বিচিহ্নিত অঙ্গ, বিচিহ্নিত অঙ্গ কোনটা? এখানে বি, বি, বি চিহ্ন, তো এখানে পি চিহ্নিত অঙ্গ আছে, পি চিহ্নিত অঙ্গ আছে, বিচিহ্নিত তো কিছু দেখতে পাচ্ছি না। পি চিহ্নিত অঙ্গ যে আছে আমাদের কিন্তু বি চিহ্নিত কিছু নাই। বি চিহ্নিত অঙ্গের ক্ষেত্রে আমাদের প্রযোজ্য বি কই? বি তো এখানে কিছু নাই। বি হচ্ছে কাউরে বি বানাইতে হবে, এস পি। এখানে আছে সারফেক্টেন্ট ক্ষরণ, এটা তো ফুসফুসের কাজ, এখানে হবে না। যকৃতের দেহ থেকে বিষ অপসারণ, পূর্ণবয়স্ক মানুষের আরবিসি তৈরি, দস্তি মজা সিক্রেটিন হরমোন ক্ষরণ করে, এটা হয়তো বুঝাইতে চাইছে যে বি দিয়ে মূলত হচ্ছে হয়তো আমাদের ডিউডেনাম বুঝাইতে চাইছে, ডিউডেনাম বুঝাইতেছে, ডিউডেনাম থেকে সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন ইত্যাদি হরমোন ক্ষরিত হয়। এই চিহ্নিত অঙ্গের বৈশিষ্ট্য, এই চিহ্নিত অঙ্গটা কি? এ, এটা ধরো এ চলে গেছে মনে হয়, এটা হচ্ছে বি। হ্যাঁ, এ আর বি দিয়ে দিলাম। এই চিহ্নিত অংশ দিয়ে আছে যকৃৎ। তাই যকৃতের কাজ কি? সাইনোসয়েড থাকে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যকৃতের মধ্যে নেই। উইসাং নালী, উইসাং নালী, উইসাং নালী, তাহলে তো আবার সাইনোসয়েড হলে এই দুইটা মিলে না, তাহলে হচ্ছে সাইনোসয়েড বাদ এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আর হচ্ছে উইসাং নালী। তাহলে এই চিহ্নিত অংশ হচ্ছে আমাদের মূলত বুঝাইছে কাকে? এই চিহ্নিত অংশ দিয়ে মূলত হচ্ছে আমাদের এই কি বলে এটাকে
প্যানক্রিয়াসকে বুঝাইছে, প্যানক্রিয়াস। আচ্ছা, প্যানক্রিয়াসের মধ্যে কিন্তু আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থাকে, যারা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থির পার্ট। আলফা, বিটা, ডেল্টা, গামা এই 4 টাইপের কোষ আছে। আর উইসাং নালীটা হচ্ছে কিন্তু বহির্ক্ষরা গ্রন্থি, যে এনজাইম যে তৈরি করে সেই এনজাইমগুলো মিলে উইসাং নালী দিয়ে হচ্ছে যে আমাদের ডিউটেনামে উন্মুক্ত হয়। তাহলে এটা কি হবে 2 এবং 3, এটার অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হবে 2 এবং 3। এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে 2 এবং 3। খেয়াল করে দেখো, এই যে এই ছবিটা এরকম, যে এরকম একটা সেন্ট্রাল ক্যানেল, সেন্ট্রাল কেন্দ্রীয় নালী দিয়ে এরকম এরকম যে আসে, এটা আমাদের কি যকৃতের ছবি, এটা হচ্ছে যকৃত। আর যকৃতের মাঝে এই যে জায়গাটায় গ্যাপ দেখাবে এটা হচ্ছে সাইনোসয়েড। এটা কি? সাইনোসয়েড। যে জায়গাটায় হচ্ছে যে আমাদের গ্যাপ থাকে এটাকে কি বলবো? সাইনোসয়েড বলবো আমাদের। উপরের চিত্রে আছে হেপাটিক লোবিউল আছে, এখানে একদম মাঝের যে অঞ্চলটা এটাকে বলে কেন্দ্রীয় শিরা। কেন্দ্রীয় শিরা এটাকে বলা হয় কেন্দ্রীয় শিরা বলা হয়, সেন্ট্রাল ক্যানেল, কেন্দ্রীয় শিরা। এখানে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থাকার তো প্রশ্নই আসে না। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থাকবে কোথায়? প্যানক্রিয়াসে। এটা পড়তেছি যকৃত। তাহলে আমাদের হচ্ছে যে 1 এবং 2, 1 এবং 2 হচ্ছে অ্যান্সার আমাদের। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের মানুষের উদর গহ্বরে বাঁকানো থলির মতো অঙ্গ যা খাদ্য পরিপাকে সাহায্য করে, এটা তাহলে কি আমাদের বাঁকানো থলির মতো হচ্ছে আমাদের পাকস্থলী। এবং হচ্ছে আমাদের এই উদ্দীপকের অংশটিতে কোন ধরনের কোষ থাকে? উদ্দীপকের অংশটিতে আলফা থাকে না, গবলেটও থাকে না, বিটাও থাকে না, প্যারাইটাল সেল থাকে যেটা HCl এবং কি ক্ষরণ করে? ইন্ট্রিনসিক ফ্যাক্টর। প্যারাইটাল কোষ থেকে কি ক্ষরণ করে? HCl এবং ইন্ট্রিনসিক ফ্যাক্টর ক্ষরণ করে। গ্লাইকোজেন, এই গ্লাইকোজেন থেকে যে গ্লুকোজ তৈরি হয়, এখানে এক্স দেওয়া আছে। এক্স প্রক্রিয়ার নাম কি? গ্লাইকোজেন ভাঙবো। গ্লাইকোজেন ভাঙার প্রক্রিয়ার নাম গ্লাইকোজেনোলাইসিস। যে কোনো কিছু তৈরি করাকে জেনেসিস, ভাঙাকে লাইসিস, গ্লাইকোজেনোলাইসিস। এবং এখানে যে হরমোনটা কাজ করে তার নাম কি? তার নাম হচ্ছে গ্লুকাগন। তার নাম কি? তার নাম হচ্ছে গ্লুকাগন। তার নাম কি? তার নাম হচ্ছে গ্লুকাগন। তার নাম হচ্ছে গ্লুকাগন। এখন দেখো, উদ্দীপকের প্রক্রিয়াটি উদ্দীপ্ত হয় নিম্নের কোন হরমোন দ্বারা? এই যে আমাদের প্রক্রিয়াটা আছে, আচ্ছা এটাতে অ্যান্সার লিখিয়ে দিছি যে গ্লুকাগন দ্বারা। কি দ্বারা? গ্লুকাগন দ্বারা। গ্লুকাগন দ্বারা। এখন দেখা যাক হচ্ছে আমাদের ওয়াই এর কার্যকারিতা। ওয়াই তো হচ্ছে পিত্তরস, ও ওয়াই এর কার্যকারী পিত্তথলি বুঝাচ্ছে। এই ওয়াই এর কার্যকারিতা প্রভাবিত হয় হচ্ছে সিক্রেটিন এবং কোলেসিস্টোকাইনিন দিয়ে, স্পেশালি কোলেসিস্টোকাইনিন, বা এর আরেকটা নাম প্যানক্রিওজাইমিন। কোলেসিস্টোকাইনিন হচ্ছে পিত্তথলিকে চাপ দেয়, চাপ দিয়ে পিত্তথলি থেকে পিত্তরস বের করে। তাহলে এটা অ্যান্সার হবে কি? কোলেসিস্টোকাইনিন। কোলেসিস্টোকাইনিন কি? অগ্নাশয়ের বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে। কোলেসিস্টোকাইনিন কি? কোলেসিস্টোকাইনিনের ক্ষেত্রে মনে রাখবা এরা হচ্ছে 2টা কাজ করে, অগ্নাশয়ের বৃদ্ধি ও বিকাশ, অগ্নাশয়ের বৃদ্ধি ও বিকাশ, অগ্নাশয়ের বৃদ্ধি ও বিকাশ, অগ্নাশয়ের বৃদ্ধি ও বিকাশ। এটা একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে আমাদের পিত্তথলি থেকে পিত্তরস ক্ষরণ। পিত্তথলি থেকে আমাদের পিত্তরস বের করব, পিত্তরস ক্ষরণ, পিত্তথলি থেকে পিত্তরস ক্ষরণ। এবার আসা যাক হচ্ছে এই চিহ্নিত অংশটি কয়টা খণ্ডাংশে বিভক্ত? এই হচ্ছে যকৃৎ। যকৃতের খণ্ড কয়টা? 4টা। ডান বাম কডেট কোয়াড্রেট, ডান বাম কডেট আর হচ্ছে কোয়াড্রেট, ডান বাম কডেট এবং কোয়াড্রেট, ডান বাম কডেট এবং কোয়াড্রেট। এই ডানটা হচ্ছে সবচেয়ে বড়, ডানটা সবচেয়ে বড়। এরপর হচ্ছে সি অঙ্গের কোন অংশে HCl থেকে নিঃসৃত হয়? এই সি অঙ্গ, এটা হচ্ছে পাকস্থলী। সি অঙ্গ পাকস্থলী। এই পাকস্থলীর কোন অংশ, পাকস্থলীর কোন কোষ থেকে HCl হয়? HCl হয় প্যারাইটাল কোষ থেকে। HCl হচ্ছে প্যারাইটাল, বা এটাকে বলে অক্সিন্টিক কোষ। প্যারাইটালের কি মজা, ওদি অক্সিন্টিক বা প্যারাইটাল কোষ ছিল আমাদের। এরপর হচ্ছে কত নাম্বার কর্টিক স্নায়ুদের উদ্দীপক? আচ্ছা দেখো, এই ছবি বোঝার সাধ্য কারো আছে? এই ছবি বোঝার সাধ্য কারো নাই। এখানে মূলত হচ্ছে যে আমাদের এরকম এটা দিয়ে আমাদের বেসিক্যালি ক্ষুদ্রান্ত বুঝাইছে, বেসিক্যালি মেবি এটা দিয়ে হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত বুঝাইতে পারে। তো কত নম্বর কর্টিক স্নায়ু উদ্দীপক উল্লিখিত অঙ্গে বিস্তৃত? আমাদের ক্ষুদ্রান্ত বলো, বৃহদান্ত বলো, সেই জায়গায় বিস্তৃত হচ্ছে কে? আমাদের বিস্তৃত হচ্ছে 10 নাম্বার ক্রেনিয়াল নার্ভ, দ্যাট মিনস ভেগাস নার্ভ। ভেগাস নার্ভটা হচ্ছে ভেগাবন নার্ভ বলি আমরা। এটা আমাদের ল্যারিংসে মানে ষড়যন্ত্রে, আমাদের ফুসফুসে, আমাদের হৃৎপিণ্ড এবং পাকস্থলীতে আছে। তো এটা হবে এক্স, অ্যান্সার হবে কি? এক্স আমাদের হচ্ছে 10ম ক্রেনিয়াল নার্ভ। আচ্ছা, আর এইরকম যে আমাদের অঞ্চলটা ছবি পাবা, এটা কি হবে? এটা হবে অবশ্যই আমাদের ক্ষুদ্রান্তের প্রস্থচ্ছেদের আরেকটা ছবি। তোমাদের বইয়ে 4টা ছবি দেওয়া আছে। এই 4টা ছবি থেকে পরীক্ষা একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু আছে। কয়টা ছবি দেওয়া আছে বইয়ের মধ্যে? 4টা ছবি একসাথে প্র্যাকটিক্যালের এই জায়গায়
চারটা ছবি দেওয়া আছে, এই যে দেখো এই জায়গায় চারটা ছবি দেওয়া আছে, চারটা ছবি দেওয়া আছে আমাদের। আচ্ছা এরকম যেটা এটা হচ্ছে ক্ষুদ্রান্ত। তোমার আঙ্গুলের মতো যেটা থাকবে এটা হচ্ছে ক্ষুদ্রান্ত, আঙ্গুলের মতো যেটা আছে এটা হচ্ছে ক্ষুদ্রান্ত। আর এই যেটা তাহলে হবে আমাদের পাকস্থলী, এইটা হচ্ছে আমাদের পাকস্থলী। এটা কি? এটা হচ্ছে পাকস্থলী, এটা হচ্ছে পাকস্থলী। এটা কি? এটা হচ্ছে আমাদের পাকস্থলী, এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে পাকস্থলী। এখন হচ্ছে যে আমাদের ক্ষুদ্রান্তের প্রস্থচ্ছেদ গেল। এবার দেখো আমাদের উদ্দীপকের চিত্রটির ক্ষেত্রে কোনটা সঠিক। আমাদের হচ্ছে এই যে চিত্র যে ক্ষুদ্রান্ত, তাহলে ক্ষুদ্রান্ত কি করবে? খাদ্য আমাদের হচ্ছে শোষণে সাহায্য করবে, খাদ্য পরিপাকও করবে আবার শোষণেও সাহায্য করবে। 16 বছর বয়সী রহিমের উচ্চতা 1.6 মিটার হলেও দৈহিক ওজন 80, বিএমআই কত? এটা তোমার প্রশ্ন। বিএমআই মানে তুমি জানো, বিএমআই মানে হচ্ছে যে উচ্চতার মিটার স্কোয়ার, উচ্চতার মিটার স্কোয়ার বাই হচ্ছে সরি আমাদের ওজন, ওজন ডিভাইডেড বাই হচ্ছে উচ্চতার মিটার স্কোয়ার, 1.6 এর মিটার স্কোয়ার। ঠিক আছে, এটা বের করে নিবা, তোমার বের করার দায়িত্ব। রহিমার স্বাস্থ্যগত সমস্যার জন্য জিনগত, মোটা হওয়ার জন্য দায়ী জিনগত ব্যবস্থা, গুচ্ছ জিন। বাবা মা মোটা হলে সন্তান মোটা হয়। আমাদের পারিবারিক জীবনযাত্রা, পারিবারিক জীবনযাত্রা যে হচ্ছে যে ফ্যামিলির মানুষ বেশি খাইলে বাচ্চাও বেশি খাবে। মানসিক আঘাত, ডিপ্রেশনে মানুষ কি করে? বেশি খায়। মন খারাপ থাকলে মানুষ কি খায়? বেশি খায়। আমি নিজেই মন খারাপ হলে বেশি খাই। জিসান সকালের নাস্তায় মাংস দিয়ে রুটি খাইছে, উদ্দীপকের খাদ্য উপাদানটি শোষিত হয়। এটা তো উল্টাপাল্টা প্রশ্ন। উদ্দীপকে উল্লিখিত খাদ্য উপাদান শোষিত হয় আমাদের হচ্ছে যে মাংস দিয়ে রুটি খাইছে, মাংস আর রুটি। মাংস হচ্ছে আমাদের শর্করা, আর হচ্ছে যে রুটি কি? রুটি হচ্ছে আমিষ। শর্করা আমাদের শোষণ হয় হচ্ছে ক্ষুদ্রান্তের ডিউডে নামে, আমিষও শোষণ হবে ক্ষুদ্রান্তের ডিউডে নামে। এরপর আসা যাক হচ্ছে আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে এক্স লাইপেজ ওয়াই ও জেড, ওয়াই ও জেড কোথায় শোষিত হবে? আচ্ছা লিপিড জাতীয় জিনিস শোষিত হয় কিন্তু লসিকা রসে। কোথায়? লসিকায়। লিপিড জাতীয় জিনিস শোষিত হবে কোথায়? লসিকায় শোষণ হবে আমাদের। এরপর হচ্ছে যে খাবার অতিরিক্ত গ্রহণ করলে হৃদযন্ত্রে কোন রোগের সম্ভাবনা থাকে? হার্টে তো হবে হার্ট অ্যাটাক, আর ব্রেনে হবে কি? স্ট্রোক। উদ্দীপকের অংশ উৎপন্ন হয় হচ্ছে কোথায়? উদ্দীপকের অংশ উৎপন্ন হয়, উদ্দীপকের অংশ কি বলছে? ট্রিপসিন উদ্দীপকের ধরো আমি বলে দিলাম তবে বলে দিলাম উদ্দীপকের বি অংশে কোনটা উৎপন্ন হয়? বি তো পাকস্থলী, পাকস্থলীতে কোনটা তৈরি হবে? রেনিন এনজাইম তৈরি হবে আমাদের। তারপর হচ্ছে দ্বাদশ শ্রেণীর ছাত্র কবিরের উচ্চতা, কবিরের স্বাস্থ্যগত শ্রেণী। আচ্ছা তো হচ্ছে কবিরের স্বাস্থ্যগত শ্রেণীটা আমাদের কত হবে? তাহলে 87 ডিভাইডেড বাই 1.75 এর স্কোয়ার। আসো বের করি, আমি তোমাদের ক্যালকুলেটর বের করো, আমিও হচ্ছে ক্যালকুলেটর তো এ বয়সে আর ইউজ করি না। 87 ভাগ হচ্ছে 1.75 এর স্কোয়ার, 28.40, 28.40, 28.40। এখন কথা হয়েছে যে আমাদের এই স্বাভাবিক ওজন হচ্ছে 18.5 থেকে 24.9, অতিরিক্ত ওজন হচ্ছে 25 থেকে 29.9, প্রথম শ্রেণীর স্থূলতা হচ্ছে 30 থেকে 34.9, দ্বিতীয় শ্রেণীর স্থূলতা হচ্ছে 35 থেকে 39.9। তাইলে কবির কি হবে? আমাদের কবির হচ্ছে অতিরিক্ত ওজন, ওর ওজন কি? বেশি, ওর ওজন বেশি। আমি কিন্তু স্থূলতার প্রথম শ্রেণীতে আছি। ওই যে আমাদের হচ্ছে না ঘুমাইলেও কিন্তু ক্ষুধা লাগে, খাওয়া বেশি, পারিবারিক জীবনযাত্রা, জিনগত 1 2 3। উল্লেখিত চিত্রটির অঙ্গের অন্তঃক্ষরা অংশ থেকে নিঃসৃত পদার্থ কোনটা? উদ্দীপকের চিত্রটির অন্তঃক্ষরা অংশ, অন্তঃক্ষরা অংশ হচ্ছে এ। উদ্দীপকের চিত্র এ, অন্তঃক্ষরা অংশ থেকে রিলিজ হবে ইনসুলিন, তাই না? অগ্নাশয়ের। আচ্ছা সো আমরা হচ্ছে এই চ্যাপ্টারটা ইন ডেপথে পড়ছি, আমি যা পড়াই দিছি আমার মনে হয় তার বাইরে আসার মতো তেমন কিছু আছে। সো তোমরা ক্লাসটা ভালো করে করলে আশা করি এই চ্যাপ্টার থেকে আসা এমসিকিউতে তোমরা আটকাবে না। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম সকলকে।